আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে লোগোটা হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি, সেই লোগোটা আমি দেখাচ্ছি আপনাদের। যেখানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আসলে ডায়াবেটিক রোগীদেরকে কিভাবে ধীরে, ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া যায়, সেই চেষ্টাই করে থাকেন। তারা বোঝেন না হয়তো। তবে এটা খুব অবাক হবার মতন বিষয় যে এত বুদ্ধিমান, এত মেধাবী আম বড়, বড় ডাক্তাররা একত্রিত হয়ে বসে আছেন এবং তারপরেও তারা একটা যে অত্যন্ত বোকার মতন কাজ করছেন সামগ্রিকভাবে সকলে মিলে কেউই বুঝতে পারছে না। তো আজকে আমি আপনাদেরকে অ্যাম আরো একটা প্রমাণ দেখাবো যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আসলে কিভাবে আ উম বোকার মতন কাজকর্ম করে। আজকে একটি লেখা আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। এই লেখাটি আ কান্তি নামে যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে একটি ম্যাগাজিন রয়েছে, ৩ মাসে তারা এটি প্রকাশ করেন প্রতি ৩ মাস পর, পর। তো সেই কান্তি ম্যাগাজিনের ৩ মাস বা ৪ মাস পর, নভেম্বরে তারপরে ফেব্রুয়ারিতে হয়েছে আবার। তো সেই কান্তি ম্যাগাজিনটা যেটা কিনা ডায়াবেটিক সমিতির সেবা গ্রহণ করেছেন যেই রোগীরা, তারা অনেকেই এই কান্তি ম্যাগাজিনটা পড়েন। কারণ তারা বিশ্বাস করেন যে এখান থেকে সঠিক দিক নির্দেশনা পাওয়া যাবে যে কিভাবে তাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রেখে বা তাদের ডায়াবেটিসটাকে আম ব্যবস্থাপনা করতে হবে। তো এই কান্তি যে ম্যাগাজিন তার মধ্যেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আম যে চিকিৎসক যারা রয়েছেন, পুষ্টিবিদ যারা রয়েছেন, তারা এমন সমস্ত বাজে কথা লেখেন এবং অসত্য বা অবৈজ্ঞানিক কথা লেখেন যে কথাগুলো সাধারণ মানুষ বিশ্বাস করে তারপরে আরো বিপদের মধ্যে পড়ে। তো আজকের লেখাটি এই কান্তির যে ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যে কান্তি প্রকাশিত হয়েছিল সেই কান্তির আম ১০ নম্বর পাতায় যদি আমরা যাই ১০ নম্বর পাতায় যদি যাই তাহলে দেখতে পাই ডায়াবেটিস ও ডায়াবেটিসজনিত জটিলতা সম্পর্কে জানুন, পদক্ষেপ নিন। এবং এই আম রচনাটি অ্যা তার লেখক হচ্ছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফিরোজ আমিন। ডাক্তার মোহাম্মদ ফিরোজ আমিন সম্পর্কে এর আগেও আমি আপনাদের কিছু আম একটা ভিডিওতে দেখিয়েছিলাম, বহুদিন আগে অবশ্য। এই ভদ্রলোক আ এন্ডোক্রিনোলজিস্ট এবং ডাক্তারদের মধ্যে এন্ডোক্রিনোলজিস্ট যারা তাদেরকে সবথেকে বুদ্ধিমান, সবথেকে স্মার্ট লোক বলে বা ডাক্তার বলে ধরা হয়। কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে যে উনারা খুব সম্ভবত ওই আমরা সবথেকে স্মার্ট এই ভাবনা ভাবতে, ভাবতেই আহাম্মকে পরিণত হন। তো যাই হোক আমরা আ উনার লেখাটা পড়ব এবং কেন আমি এই দাবিটা করলাম সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে চট করে যারা আমাকে চেনেন না তাদের জন্যে আমার পরিচয়টা একটু দেখিয়ে রাখি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিং সম্পন্ন করেছি আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে ২০২০ সালে এবং তার পর থেকে এই বিষয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছি। আমি আম আ বাংলাদেশ থেকে টাইপ 2 ডায়াবেটিসটাকে নির্মূল করা আমার স্বপ্ন। কিটোজেনিক ডায়েট ব্যবহার করে টাইপ 2 ডায়াবেটিসকে নির্মূল করা যায়। এটাকে উপশম করা যায়। তো আম যে অসুখটাকে উপশম করা যায়, সেই অসুখকে ম্যানেজ বা সেটাকে জাস্ট আ সেটাতে ওই রক্তের চিনির মাত্রাকে নিয়ন্ত্রণ করার পক্ষপাতী নই আমি। কারণ যদি অসুখটাকে উপশম করা যায়, তাহলে রোগীকে উপশমের পথ দেখিয়ে দেওয়াটাই বেশি উপকারী। উপশমের পথ দেখিয়ে দিলে রোগী নিজে ঠিক করতে পারবেন যে তার ভবিষ্যৎটা কি হবে। তো কিন্তু তাকে যদি সঠিক তথ্য না দেই, এই শুধুমাত্র চিনি ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে তাকে আসলে আমরা আম খানিকটা খোঁড়া করে রাখছি যাতে করে সে আ এই ডায়াবেটিসের জটিলতা থেকে যে মুক্ত থাকবে সেটা করতে না পারে। সঙ্গে আমরা ঔষধ বিক্রির পথ খোলা রাখছি। তো বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে চিকিৎসা পদ্ধতি এবং যে তথ্য দিয়ে তারা তথ্য যে প্রচারণা করেন, আমি বলি অপতথ্য। আম তো এ এগুলোর আমি বিরোধী। তার কারণ হচ্ছে প্রথমত এগুলো রোগীকে মারে, রোগীর ক্ষতি করে। আম দ্বিতীয়ত এইগুলো এই ঔষধ কোম্পানির ঔষধ বিক্রিটাকে সহজ করে দেয়। তো তার মানে একদিকে মানুষকে মেরে ফেলছি, দ্বিতীয় দিকে ঔষধ কোম্পানির যে প্রফিট তারা যেন লাভ বেশি পায় সেই ব্যবস্থা করছি। তো ফলাফলে এটা আমার কাছে অত্যন্ত অনৈতিক একটা ঘটনা বলে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় এটা একটা অপরাধ। তো যাই হোক, চলুন এবারে আমরা তাহলে অ্যাম ফিরে যাই সেই লেখাটি যেই লেখার উপর ভিত্তি করে আজকে আমরা আলোচনা করব।
লিখেছেন ডাক্তার মোহাম্মদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফিরোজ আমিন। তো চলুন লেখাটি পড়ি। লেখাটি আসলে অত্যন্ত নিম্নমানের লেখা। তো এই লেখাটিকে কিভাবে এই অ্যাম কান্তি ম্যাগাজিনের অন্তর্ভুক্ত করা হলো সেটাও একটা মজার ব্যাপার আমার মনে হয়। কারণ খুব সম্ভবত সম্পাদনা দায়িত্বে যিনি আছেন এবং সম্পাদনা করেন আমাদের জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে উনি বয়স হয়ে গিয়েছে। হয়তো সেই কারণে উনি আর আগের মতন সেই যে চৌকস লোক ছিলেন সেরকম নন। আর একই সঙ্গে উনি হাজারটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। হাজার রকমের দায়িত্ব নিয়ে বসে আছেন। তো এই বুড়ো বয়সে এত কিছু করাটা হয়তো উনার জন্য সম্ভব হয় না। তো সেজন্যে নিম্নমানের লেখাও চট করে ছাপিয়ে দেন। কারণ লিখেছে যে তার উপরে তার ভরসা আছে। কিন্তু শুধু ভরসা থাকলেই তো হবে না। লেখাটাকে আসলে পড়ে দেখতে হবে তার গুণগত মান কেমন। চলুন আমরা লেখাটা পড়ি এবং তারপরে উম আপনারাই বুঝতে পারবেন আশা করি যে আমি যে কমেন্টটা করলাম সেই কমেন্টটা আসলে যৌক্তিক কিনা। তো শুরু করেছেন এভাবে। আমার বন্ধু অরূপ। জীবন নিয়ে তার ভাবনা অনেকটা ভাবলেশহীন। কিন্তু আজ সকালে তাকে দেখলাম চিন্তিত। কারণ কি? তো কারণ কি? এই কথা বলার পরেই সঙ্গে লে তুমি তো জানো আমার মা ডায়াবেটিসের কারণে কিডনি খারাপ হয়ে মারা গেছেন। ৫ বছর বয়স হলো। তো এটা যে আসলে এই অরূপের জবাব, সে কথাটা এখানে উল্লেখ করলে ভালো হতো। নয়তো পড়তে হঠাৎ করে মনে হচ্ছে, কোত্থেকে লেখক নিজেই জিজ্ঞেস করলেন, "কারণ কি?" তারপরে আবার নিজেই শুরু করলেন, "তুমি তো।" তাহলে অ্যা যে অর্থ আমাদের সামনে মানে পরিষ্কারভাবে যে কথাটাকে তুলে ধরা, এই লেখায় সেটা হলো না। অত্যন্ত নিম্নমানের লেখা তাহলে। যাই হোক, এটা আমাদেরকে খানিকটা এই পুরো লেখাটার মধ্যেই হিসেব করে বার করে নিতে হবে। আমাদেরকে বুঝে নিতে হবে কখন অরূপ কথা বলছে, কখন ডাক্তার আমিন কথা বলছে, কখন আরেকজন রোগী কথা বলছে। এগুলোকে আমাদের নিজের বুঝে নিতে হবে। তো একটা ভালো লেখায় সেরকম করতে হওয়া উচিত না। পাঠকের উপরে এই দায়িত্ব আ থাকার কথা না। যাই হোক, তো অরূপ বললেন, আমি যোগ করে নিলাম পড়তে সুবিধা হয়। অরূপ বলল, "তুমি তো জানো আমার মা ডায়াবেটিসের কারণে কিডনি খারাপ হয়ে মারা গেছেন ৫ বছর হলো। আজ বাসার গ্লুকোমিটারে চেক করে দেখি ১৩ মিলিমোল। মন খারাপ হয়ে আছে। চিন্তা লাগছে তাই।" তার মানে অপরূপ এখানে অরূপ এখানে দুশ্চিন্তাগ্রস্ত। এবারে আবার লেখকের কথা। অরূপের বয়স ৫৫। যে কেউ তার দিকে তাকানোর আগে তার ভুঁড়ির দিকে তাকাবে। বললাম, "ব্লাড প্রেশার কি অবস্থা?" ব্লাড প্রেশারের কি অবস্থা? তো তার জবাবটা নেই। এই প্রশ্নটা করে হাহ, শেষ। ব্লাড প্রেশারের কি অবস্থা? নেই। আচ্ছা। যাই হোক নতুন আবার আরেক কথার শুরু হলো। আ কথার মাঝখানে আসলো এক রোগী যাকে আমি চাচা বলে ডাকি। ৭৯ বছর উনার। ৭৯ বছর বয়স উনার। বয়স শব্দটা থাকা দরকার ছিল। গত ৩০ বছর ধরে ডায়াবেটিস, কিন্তু উনার সব রিপোর্ট নরমাল। উনার গড় ডায়াবেটিস ৭% এর নিচে থাকে। রক্তচাপ নরমাল থাকে। খুব নিয়ম মেনে চলেন। তো অ্যা এই যে চাচার কথা তিনি বললেন, এটা গল্প একটা ফাঁদলেন। তবে এই চাচা এই যে খুব নিয়ম মেনে চলেন, অর্থ হচ্ছে যে এই চাচার জীবনটা আসলে একটা এই আ কি বলে যে জেলের মধ্যে আটকানো। এই চাচা স্বাধীনভাবে জীবনযাপন করবেন, স্বাধীনভাবে চলবেন সেটা কিন্তু করতে পারবেন না। একদিন সকালে উঠে তার মনে হলো যে না আজকে আমি হাঁটতে যাবো না। এটা তিনি করতে পারবেন না। কারণ সেটা করলে এই উনি যে রক্তের চিনির মাত্রাকে নিয়ন্ত্রণে রেখেছেন সেটা সম্ভব হতো না। তো এই চাচার সঙ্গে দেখা হলে আমি উনাকে আসলে স্যালিউট দিতাম এই কারণে যে ৩০ বছর ধরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যে রকমের জটিল, কঠিন, অবৈজ্ঞানিক তথ্য দিয়েছে, সেই তথ্য মেনে তিনি যে তার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন এবং তিনি এখনো যে কিডনি নষ্ট হয়ে গিয়ে বা হৃৎপিণ্ড নষ্ট হয়ে গিয়ে মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়ে বিপত্তির মধ্যে পড়েননি, এটা আসলেই আল্লাহর বিশেষ রহমত হয়তো উনার দিকে এবং সঙ্গে উনার যে উনি যে নিয়মগুলো মেনে চলেন, তার ফলাফল হয়তো। তো আচ্ছা, এরপরে এ আ ডাক্তার আমিন বন্ধুকে বললাম, "এত চিন্তার কিছু নাই। উনাকে দেখো নিয়ম মানছে, ভালো আছে।" নিয়ম মানা মানে হচ্ছে লোকটা বাঁধা, স্বাধীন নয়। তো ভালো থাকা হলো কি করে সেটা? ভালো থাকা হচ্ছে যখন আমি কোনো ঔষধের উপর নির্ভর না করে, কোনো
বিশেষ নিয়মের উপর নির্ভর না করে সুস্থ থাকতে পারবো। স্বাধীনভাবে আমার যখন যেটা ইচ্ছে সেটা আমি করতে পারবো এবং তারপরেও সুস্থ থাকবো। সেটা হচ্ছে স্বাধীনতা। কিন্তু এইখানে এবং ভালো থাকা। এখানে যেই ভালো থাকার কথা বলা হচ্ছে, আমি তার সঙ্গে আসলে একমত হতে পারছি না। সকালের নাস্তা খেলাম একসাথে দুজনে। এবারে এবারে এই কথাটা কিন্তু আবার আমাদের লেখকেরই কথা, কিন্তু এটা হচ্ছে অবস্থাটা, তার পরিবেশের বর্ণনা। সকালের নাস্তা খেলাম একসাথে দুজনে। কথাটাকে আরেকটু ঘুরিয়ে লিখলে সুন্দর হতো। খাবার ছিল রুটি, সবজি, ডিম আর চিনি দিয়ে কফি। হুম। আচ্ছা। এম এইগুলো দেখলে মানে সকালবেলায় উনি যে খাবারগুলো খেয়েছেন, একজন ডাক্তার হিসেবে খেয়েছেন, সে কথা উল্লেখ করলেন। তার মানে অনেকেই ভাববে এটা স্বাস্থ্যকর খাবার। যেই মানুষটি সুস্থ, তিনি হয়তো এটা খেয়ে পার পেয়ে যাবেন। কিন্তু যিনি অসুস্থ, যিনি ডায়াবেটিসে আক্রান্ত, তিনি এটা খেলে এটা তার জন্যে ভয়ংকর একটা নাস্তা। এই নাস্তাটা তার জন্যে মোটেও ভালো নয়। আচ্ছা, তো এবারে ডাক্তার বলছেন, নাস্তায় যে রুটি খেলাম, চিনি দিয়ে চা খেলাম, সবজি এসব খাবার ভেঙে গ্লুকোজ হয়। আর এসব গ্লুকোজ কোষে ঢুকতে লাগে ইনসুলিন। খাবারগুলো ভেঙে গ্লুকোজ হয়, রক্তে গ্লুকোজ বাড়ে। এই কথাটা খেয়াল রাখা দরকার যে রক্তে গ্লুকোজ বাড়ে কিন্তু এই গ্লুকোজ জাতীয় খাবার আমি খেয়েছি সেজন্যে। শর্করা জাতীয় খাবার খেলেই রক্তে গ্লুকোজটা বাড়ে। নইলে কিন্তু বাড়ে না। এই কথাটা খেয়াল রাখতে হবে। তো রক্তে গ্লুকোজ যদি বেড়ে যায়, ইনসুলিন হরমোনটি আসে রক্ত থেকে সেই গ্লুকোজকে সরিয়ে আমাদের কোষগুলোর ভেতরে ঢুকিয়ে দিতে। অর্থাৎ আম এসব গ্লুকোজকে কোষে ঢুকাতে লাগে ইনসুলিন। অনেকটা চাবি দিয়ে দরজা খোলার মতো। যদি শরীরে ইনসুলিন না থাকে অথবা পরিমাণে কম থাকে, কমে যায়, কারো এমনও হয় ইনসুলিন শরীরে আছে, এমনকি অনেক সময় বেশিও থাকে। তারপরও দেখা যায় সে ইনসুলিন ইনসুলিন রক্তে গ্লুকোজ কমাতে পারছে না। তো কথাটাকে এমনভাবে বললেন যে এটা তো স্বাভাবিক। কারো ক্ষেত্রে তো এটা হয়। তো রক্তে আমাদের যদি ইনসুলিন ঠিকমতো না থাকে, সেটাকে যেকোনো ডাক্তারই বলেন, "এটা তো একটা অসুখ। আপনার তো ইনসুলিন যেহেতু তৈরি হচ্ছে না, তার মানে আপনি টাইপ 1 ডায়াবেটিক। এটা তো একটা অসুখ।" তো তাহলে রক্তে যে অতিরিক্ত ইনসুলিন আছে এবং তারপরেও সেটা কাজ করছে না, এটা কি অসুখ নয়? এবং একজন endocrinologist হিসেবে আপনার কি এটার দিকেই মনোযোগ দেওয়ার কথা নয়? যে এই ইনসুলিন হরমোনটা কেন কাজ করতে পারছে না, কেন কাজ করছে না? এইটাই তো আপনার স্পেশালিটি, তাই না? তো কথাতেই বুঝতে পারছেন যে উনি যেভাবে লিখেছেন, ভাবটা হচ্ছে যে এটা তো স্বাভাবিক। এটা তো এটা যে অসুখ, এই অবস্থাটাই যে আসলে একটা অসুস্থ অবস্থা, কোনো উনার মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংই নেই। ডাক্তার কি করে হয়েছেন আমি তাই ভাবি। তারপরে আবার এখন অধ্যাপক ডাক্তার। ইয়া মাবুদ আমাদের রক্ষা করো। আচ্ছা, তারপরে তিনি লিখেছেন, থেকেও নেই। অবস্থাটা হচ্ছে থেকেও নেই। অর্থাৎ ইনসুলিন রক্তে রয়েছে। তারপরেও যেহেতু ইনসুলিনের কাজ হচ্ছে না, ইনসুলিন যে কাজগুলো করে সেই কাজগুলো হচ্ছে না। সেজন্যে তিনি বললেন যেন ইনসুলিন থেকেও নেই। দুঃখজনকভাবে এই কথাটা কিন্তু ঠিক নয়। থেকেও নেই কথাটা মানুষের শরীরে আসলে ঘটে না। ইনসুলিন যখন বেড়ে থাকে রক্তে, তখন রক্তের চিনিটাকে সরিয়ে ওই পেশি কোষের মধ্যে ঢুকানোর ঘটনাটা ঘটে না। কিন্তু চর্বি কিন্তু ঠিকই উৎপাদন হয় এবং সেজন্যেই যাদের দেহে ইনসুলিন অতিরিক্ত মাত্রায় থাকে তারা মোটা। তাদের ভুঁড়ি বড়। এই আপনার বন্ধু যে অরূপ, অরূপের যে ভুঁড়ি বড় তার কারণ হচ্ছে তার দেহে ইনসুলিন বেশি। তার মানে ইনসুলিন এখানে যে কাজ করছে না তাও কিন্তু নয়। ইনসুলিন কাজ করছে, চর্বি তৈরি করার ক্ষেত্রে কাজ করছে, সফলভাবেই করছে। যেটা সে করছে না সেটা হচ্ছে পেশির মধ্যে চিনি ঢুকিয়ে চিনিটাকে সঠিক সময়ে চিনির মাত্রা রক্তের মধ্যে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। এটা সে করতে পারছে না। তো ইনসুলিন আধিক্য থাকা সত্ত্বেও যখন গ্লুকোজ বেশি থাকে তখন বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। হ্যাঁ, ইনসুলিন আধিক্য থাকা সত্ত্বেও যখন গ্লুকোজ বেশি থাকে, তখন এটাকে শুধু ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয় তা নয়। আপনি যেটাকে ব্যাখ্যা করেছেন, এটাকেই আসলে টাইপ 2 ডায়াবেটিস বলে। এটাকেই বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস রোগটা শুরু হয় ইনসুলিন রেজিস্ট্যান্স এর মাধ্যমে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ১০ বছর, ১৫ বছর, ৭ বছর, ৫ বছর ধরে চলতে থাকলে তারপরে রক্তে চিনির মাত্রাটা বাড়ে, তখন এটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। আর এই রক্তে চিনির মাত্রা বাড়ার আগে যে রক্তে ইনসুলিনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি বেড়েছিল, এইটাও একটা অসুখ। সেই অসুখটার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স।
তো দুটোকে আপনি খানিকটা মিলিয়ে ফেলেছেন। আম কি জানি আপনি অত্যন্ত বুদ্ধিমান endocrinologist এটা কি করে করলেন বুঝলাম না। যদি গ্লুকোজ কোষের ভিতরে ঢুকতে না পারে, তাহলে আমাদের এই খাবার কোনো কাজে আসে না। বরঞ্চ রক্তে গ্লুকোজ বেশি আছে কিন্তু ইনসুলিনের অভাবে অথবা ইনসুলিন কাজ না করার কারণে কোষে গ্লুকোজের ঘাটতি দেখা দেয়। আমাদের শরীর খারাপ হয়ে যায়, ওজন কমে যায়। এটা খানিকটা কথা ঠিকই বলেছেন। এইরকম ঘটনা আমাদের দেহে ঘটে। অ্যাম কিন্তু এই যে ইনসুলিন অতিরিক্ত থাকার পরেও যে কাজ হচ্ছে না, এইটা সমস্যা। এই সমস্যাটার চিকিৎসাটা দিন আমাকে। আপনি আমার চিনি বেড়ে গিয়েছে, চিনি কমানোর জন্যে এই ঔষধ দেবেন, সেটা আমি চাচ্ছি না। আর আরো একটা কথা, সেটা হচ্ছে যে একটু আগেই আমি আমার যারা আপনারা শুনছেন তাদেরকে এই কথাটি মনে রাখতে বলেছিলাম। শর্করা জাতীয় খাবার খেলেই তো চিনিটা আমার রক্তে আসে এবং চিনিটা রক্তে বেড়ে গেলেই তখন আমি এটাকে বলি টাইপ 2 ডায়াবেটিস। তাহলে যে কোনো মানে ৫ বছর বয়সের শিশুও তো বলবে যে, যেটা খেলে আমার রক্তে সমস্যাটা বাড়ে, যেই খাবারগুলো আমার রক্তে চিনি বাড়িয়ে দেয় এবং চিনি বেশি থাকাটা আমার এখন শরীর খারাপ যেহেতু এই চিনি বেড়ে থাকাটা আমার জন্য ক্ষতিকর, তাহলে সেই খাবারটা কেন খাবো? সেই খাবারটা খাবো না। তো অবশ্য অনেকে প্রশ্ন করতে পারেন বা প্রশ্ন তুলতে পারেন কিন্তু এই গ্লুকোজ ছাড়া কি আমরা বাঁচতে পারি? তো চলুন গ্লুকোজ ছাড়া বাঁচতে পারি কিনা এই কথাটা আপনাদেরকে এক্ষুনি তার প্রমাণটা দেখিয়ে তারপরে বাকি অংশটা পড়ব। ঠিক আছে? তো উনি একটা ডিঙি নৌকার উদাহরণ দিয়েছেন সেটা আমরা আসব। তো এটা হচ্ছে এই ন্যাশনাল একাডেমিজ .org এর একটা ডকুমেন্ট ২০০৫ সালে এটা প্রকাশিত হয়েছিল। এটার নাম হচ্ছে ডায়েটারি রেফারেন্স ইনটেক ফর এনার্জি, কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাট, ফ্যাটি অ্যাসিডস, কোলেস্টেরল, প্রোটিন অ্যান্ড অ্যামিনো অ্যাসিডস। তো এই ডকুমেন্টটা যেটা ২০০৫ সালে প্রকাশিত হয়েছিল সেখানে মানুষের জন্যে কোন খাবার কি পরিমাণে খাওয়া দরকার, না খেলে কি ঝুঁকি, এই সমস্ত বিষয় নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছেন। তো সেই আলোচনার চ্যাপ্টার ৬ নম্বর চ্যাপ্টারে তারা আলোচনা করেছেন কার্বোহাইড্রেট, সুগার এবং স্টার্চ অর্থাৎ চিনি এবং শ্বেতসার এইগুলো আমাদের খেতে হয় কিনা, কতটা খাবার প্রয়োজন সেই বিষয়ে তারা আলোচনা করছেন। তো এই ডকুমেন্টের দেখুন হেডলাইনটা হচ্ছে এই চ্যাপ্টারের হেডলাইনটা হচ্ছে ডায়েটারি কার্বোহাইড্রেট, সুগার অ্যান্ড স্টার্চেস। তো সেটার আমি ২৭৫ নাম্বার পৃষ্ঠায় যাব। ২৭৫ নম্বর পৃষ্ঠা এবং সেই পৃষ্ঠায় দেখুন ক্লিনিক্যাল ইফেক্ট অফ ইনঅ্যাডিকুয়েট ইনটেক। তো যদি আমরা যথেষ্ট পরিমাণে না খাই, তাহলে আমাদের দেহে ক্ষতি কি হবে? সেই বিষয়ে তারা এখানে আলোচনা করছেন। সেখানে ১ম কথাটা দিয়ে শুরু করেছেন, "দ্য লোয়ার লিমিট অফ ডায়েটারি কার্বোহাইড্রেট compatible with life apparently is 0, provided that adequate amounts of protein and fat are consumed." তো তারা এখানে বলে দিলেন ও বাবা! তারা বলেছেন যে দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট খাওয়ার যে সর্বনিম্ন মাত্রা যতটুকু না খেলেই আমাদের চলবে না, সেটা হচ্ছে ০। অর্থাৎ কার্বোহাইড্রেট আমরা যদি না খাই তাহলে মানুষ হিসেবে আমাদের কোনোই সমস্যা হবে না যদি আমরা যথেষ্ট পরিমাণ প্রোটিন এবং ফ্যাট খাই। আমিষ এবং চর্বি যদি যথেষ্ট পরিমাণে খাই তাহলে কার্বোহাইড্রেট আমাদের খাওয়ার প্রয়োজন নেই। তো আম তারপরে আরো তারা আলোচনা করেছেন এবং এটা কার্বোহাইড্রেট না খেলে আমাদের দেহে কোনো ঘটে কিনা, কি বলে যে কোনো আম পুষ্টিহীনতার সম্ভাবনা থাকে কিনা? আরেকটা ডকুমেন্ট আছে আমি সেটা অবশ্য আজকে আর খুলিনি। কিন্তু আপনারা কেউ যদি আগ্রহী হন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই ডকুমেন্টের লিঙ্কটা দিয়ে দেব। যেখানে তারা এই সিদ্ধান্ত দিয়েছেন যে পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে যে কার্বোহাইড্রেট না খেলে মানুষের মধ্যে আসলে কোন রকম এই পুষ্টিহীনতা দেখা যায়নি। তো তার উপর ভিত্তি করে তারা বলছেন তাহলে এটা খাওয়ার আসলে কোনোই কারণ নাই। কোনোই দরকার নাই। তো প্রশ্ন হচ্ছে তাহলে মানুষের দেহের জন্যে, মানুষের বেঁচে থাকার জন্য তো গ্লুকোজ অত্যাবশ্যক। তো তাহলে সেটা আমার দেহ পাবে কি করে? এটাই সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব যেটা এই আমাদের endocrinologist রা বুঝেও না বোঝার ভান করে থাকেন। সেটি হচ্ছে আমাদের কলিজা প্রয়োজনে গ্লুকোজ বানাতে পারে। এবং আমরা যদি এক কণাও গ্লুকোজ না খাই, সারা জীবনেও না খাই, তাহলে প্রতিদিন আমার যতটা দরকার, গ্লুকোজ দরকার আমার দেহের বেঁচে থাকার জন্যে, আমাদের কলিজা পুরোটাই তৈরি করে দিতে পারে এবং আমরা যদি প্রোটিন এবং ফ্যাট ঠিক মতন খাই, তাহলে আমাদের কলিজা হাসি মুখে সেটা করে দেয়।
সেজন্যে আমাদেরকে বাইরে থেকে গ্লুকোজ বা শর্করা খেতে হয় না। তো কথাটা খেয়াল রাখবেন অনেকেই এই কথাটা ভুল করে উঠতি ডাক্তার যারা তারা তো করেই। সেটি হচ্ছে গ্লুকোজ জীবন ধারণের জন্যে অপরিহার্য। গ্লুকোজ খাওয়া জীবন ধারণের জন্য অপরিহার্য নয়। কারণ আমাদের কলিজা নিজেই গ্লুকোজ উৎপাদন করতে পারে। আমিষ এবং চর্বি থেকে। চলুন এবার আবার লেখাটাতে ফিরে যাই। অ্যা ব্যাপারটা অনেকটা এরকম। মহাসাগরে ভেসে থাকা একটা ডিঙ্গি নৌকা কিন্তু খাবার পানি নাই। চারিদিকে লবণাক্ত পানি। ইনসুলিন শরীরে একেবারেই যদি না থাকে, খুব অল্প সময়ের ভিতর রোগীরা বিভিন্ন জটিলতায় মারা যান। যেটা টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে হয়। যেমন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। টাইপ 1 ডায়াবেটিকের ক্ষেত্রে কিটো অ্যাসিডোসিস হওয়া সম্ভব। যদিও এই ধারণাটাকে ওনারা চালিয়ে দেওয়ার চেষ্টা করেন যে টাইপ 2 তেও এটা হয়। এটা একটা বাজে কথা। টাইপ 2 তে কিটো অ্যাসিডোসিস জীবনে হবে না। কারণ হচ্ছে কিটো অ্যাসিডোসিস হবে কি হবে না সেটা নির্ভর করে আপনার দেহে ইনসুলিন হরমোনটা উপস্থিত আছে কি নেই তার উপরে। টাইপ 1 ডায়াবেটিকের ক্ষেত্রে যেহেতু ইনসুলিন দেহে থাকে না, সেই কারণে তাদের দেহে কিটোন উৎপাদন শুরু হলে কিটোন উৎপাদনকে নিয়ন্ত্রণ করার কোনো কৌশল থাকে না। যদি একজনের দেহে ইনসুলিন উৎপাদন হওয়ার ক্ষমতা থাকে, অর্থাৎ তিনি যদি টাইপ 1 ডায়াবেটিক না হন, তাহলে যখন রক্তে কিটোনের মাত্রা বাড়তে শুরু করে, একটা নির্দিষ্ট মাত্রায় যাওয়ার পরে দেহ ইনসুলিন হরমোন উৎপাদনের মাধ্যমে চর্বি ভাঙা বন্ধ করে দেয়। ফলে কিটোন উৎপাদন বন্ধ হয়ে যায়। তো এই কিটো অ্যাসিডোসিসটা হয় যদি রক্তে কিটোনের মাত্রা সাংঘাতিকভাবে বেড়ে যায়। যেমন ধরুন ২০ মিলিমোল বা তার বেশি। আর যদি এই কিটোনের মাত্রা আ ৩.৫ মিলিমোলের নিচে থাকে, ০.৫ মিলিমোল থেকে ৩.৫ মিলিমোল এই যে পর্যন্ত যদি থাকে এটাকে বলা হয় অত্যন্ত পুষ্টিকর কিটোন মাত্রা। এটা শরীরের জন্য অতি উপকারী। বিভিন্ন কারণে অতি উপকারী। কারো এটা বেড়ে ৪, ৫, ৬ পর্যন্ত যেতে পারে। তো ৬ বা ৬ এর থেকে বাড়তে শুরু করলেই দেখা যায় আ ভাত মানে চিনি রক্তে বাড়লে যেমন ইনসুলিন বেরিয়ে আসে, ঠিক রক্তে কিটোন যদি ঐরকম মাত্রায় বাড়ে ৬ এর উপরে কারো ক্ষেত্রে ৫ এর উপরে, তখন ইনসুলিন হরমোন নিঃসরণ হয়। যার দেহে ইনসুলিন উৎপাদনের ক্ষমতা রয়েছে, তার দেহে ইনসুলিন বেরিয়ে এলে চর্বি ভাঙাটা বন্ধ হয়ে যায়। দেহের মধ্যে ইনসুলিন বাড়লেই, সেটা টাইপ 2 ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রেও যাদের অতিরিক্ত ইনসুলিন দেহে রয়েছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না। অথচ চর্বি ভাঙা বন্ধ করার ক্ষেত্রে কিন্তু তাদের ইনসুলিন ঠিকই কাজ করছে। তো শুধুমাত্র রক্ত থেকে চিনি সরিয়ে নেবার কাজটা ইনসুলিন ঠিকমতো তখন করতে পারছে না। তো টাইপ 2 ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে যেহেতু রক্তে কিটোন বাড়তে শুরু করলেই ইনসুলিন বেরিয়ে এসে চর্বি ভাঙা বন্ধ করে দেয়। চর্বি ভাঙা বন্ধ হয়ে গেলে কিটোন উৎপাদন বন্ধ হয়ে যায়। তার মানে রক্তে কিটোনের মাত্রা আর বাড়তে পারে না। অর্থাৎ ওই ৬ মিলিমোলের উপরে উঠে সেটা যে ২০ মিলিমোলে যাবে তার উপায় থাকে না। এটা অসম্ভব। সেজন্য টাইপ 2 ডায়াবেটিকদের কিন্তু কিটো অ্যাসিডোসিস জীবনে হয় না। আর মজার ব্যাপার হচ্ছে এই ডাক্তার ফিরোজ আমিন যদি আপনি বারডেমে আপনার রোগী নিয়ে যান যার টাইপ 2 ডায়াবেটিস এবং তার কোনো কারণে রক্তে কিছু কিটোন তৈরি হয়েছে, যেটা তার জন্য আসলে অত্যন্ত উপকারী। প্রস্রাব পরীক্ষা করে তারা যদি দেখেন প্রস্রাবে কিটোন রয়েছে, সঙ্গে ঝাঁপিয়ে পড়বেন, "কিটো অ্যাসিডোসিস হয়েছে রে! ঝাঁপিয়ে পড়, রোগীরে চেপে ধর।" ঠেসে এখন চিনি খাওয়া। মাবুদ! এরা নাকি মেধাবী। আচ্ছা। যাদেরকে আবার লেখাটাতে ফিরে গেলাম আরকি। যাদেরকে আমরা টাইপ 1 ডায়াবেটিক বলে থাকি, সেটা আগেই বললাম আমিও। বেঁচে থাকার জন্য তাদের ইনসুলিন অপরিহার্য। ঠিক। টাইপ 1 ডায়াবেটিক যার দেহে ইনসুলিন উৎপাদন হয় না, তার জন্যে ইনসুলিন দেওয়াটা অতি জরুরি, নইলে মানুষটা বাঁচবে না। সুস্থভাবে জীবনযাপন করার জন্য পরিমিত ইনসুলিন দরকার। চমৎকার কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে উনার এই কথাটা যে উনি বিশ্বাস করেন, তার প্রমাণ আমি পাইনি। সুস্থভাবে জীবনযাপন করার জন্য পরিমিত ইনসুলিন দরকার। স্বাভাবিক মাত্রার ইনসুলিন দরকার। আপনি যদি অতিরিক্ত ইনসুলিন রক্তে থাকে, সেটা তো পরিমিত ইনসুলিন না, সেটা তো সুস্থ অবস্থা না। তাহলে আপনি এটার দিকে তাকান, এইটাই অসুখ। ইনসুলিন কেন বেড়ে থাকলো কিন্তু কাজ করছে না? এইটা অসুখ। আপনি ওই চিনি কিভাবে বাড়াবো, কিভাবে কমাবো, সেটা নিয়ে আপনার চিন্তা করার দরকারটা কি? আপনি তো চিনি বিশেষজ্ঞ না, তাই না? আপনি তো ইনসুলিন বিশেষজ্ঞ, আপনি হরমোন বিশেষজ্ঞ, তাই না? তো এটার দিকে একটু তাকান। যাই হোক, তারপরে তিনি লিখেছেন, ইনসুলিনের পরিমাণ কমে গেলে অথবা ইনসুলিন যদি কাজ না করতে পারে, তাহলে রক্তে গ্লুকোজ বেশি থাকে, তখন বিভিন্ন জটিলতা দেখা দেয়। তো তাহলে এই ইনসুলিন বেশি থাকাটাও যে অসুখ, এটা তো আপনি স্বীকার করছেন।
অথচ এই ইনসুলিন বেড়ে কেন আছে, কিভাবে এটাকে কমানো যাবে সেই দিকে না তাকিয়ে আপনি চলে গেলেন রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করার দিকে। তো তারপরেও আরো একটা মজার ব্যাপার হচ্ছে, একটু আগে আমরা জেনেছি যে শর্করা জাতীয় খাবার খেলেই পরে রক্তে চিনি বাড়ে। তো এখন এই যে রোগীর কথা আপনি এখানে লিখলেন, সেই রোগীর রক্তে ইনসুলিন বেশি আছে কিন্তু তারপরেও রক্ত থেকে সে চিনি ঠিক মতন সরাতে পারে না। সেজন্য রক্তে চিনির মাত্রা বেড়ে যায় এবং এটা অসুখ, এটা অসুস্থতা। তো তাহলে ৫ বছরের ছেলেও তো সেই কথাই বলবে না যে, "তাহলে চিনিটা খাওয়া বন্ধ করে দিন। চিনিটা খাবেন না।" আর একটু আগে আমি যেমন আপনাদেরকে দেখিয়েছি যে চিনি না খেলে ক্ষতি কিছুই হয় না। আমাদের লিভার যতটুকু প্রয়োজন ততটুকু গ্লুকোজ তৈরি করে নেয়। তাহলে সবথেকে সহজ, সবথেকে কার্যকরী, একেবারে অব্যর্থ চিকিৎসা যেটা টাইপ 2 ডায়াবেটিকের জন্য সেটা হচ্ছে খাবার থেকে কার্বোহাইড্রেটটাকে সরিয়ে দেওয়া। ওই যে উনি রুটি যেটা খেয়েছেন সেটাকে বাদ দিয়ে দেওয়া বা সবজি যদি বেশি শর্করাযুক্ত সবজি হয় তাহলে সেটাকে বাদ দিয়ে দেওয়া। সবুজ শাকসবজি যার মধ্যে চিনি খুব কম থাকে সেগুলো খাওয়া যেতে পারে। আর বেশি খাবেন প্রোটিন এবং ফ্যাট। তার মানে মাছ, মাংস, ডিম এবং সঙ্গে ঘি, মাখন, আ উম প্রাণীজ চর্বি, হয়তো গরুর চর্বি, পাঁঠার চর্বি ইত্যাদি, নারকেল তেল এগুলো খাবেন। তাহলেই হয়ে গেল। তাহলে টাইপ 2 ডায়াবেটিক রোগীর রক্তে চিনি বাড়বে না। তো যদি চিনি না বাড়ে তাহলে রক্ত থেকে চিনি সরিয়ে নেবার দরকার পড়বে না। সহজ সমাধান। অব্যর্থ সমাধান। কিন্তু এইটাই উনাদের মাথায় ঠিক ঢোকে না। তো তখনই চিন্তা করি যে কিভাবে উনাদেরকে ট্রেনিং দেয়া হয়েছে যে কিছুতেই যৌক্তিক কথাও তাদের মাথায় ঢোকে না। আচ্ছা, অ্যাম কোথায় কথাটা? ইনসুলিনের পরিমাণ কমে গেলে অথবা ইনসুলিন যদি কাজ না করতে পারে তাহলে রক্তে গ্লুকোজ বেশি থাকে। তখন বিভিন্ন জটিলতা দেখা দেয়। হুম, ঠিক। এবং জটিলতার কারণ তাহলে এখন ২ টো কিন্তু আমরা পেলাম। একটা হচ্ছে রক্তে ইনসুলিন বেশি রয়েছে। মাত্রা থেকে বেশি ইনসুলিন রয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে মাত্রা থেকে চিনি এখন বেড়েছে। তো তাহলে জটিলতা যে হয়, সেই জটিলতা চিনির কারণে হলো নাকি ইনসুলিনের কারণে হলো? এই বিষয়টা প্রশ্ন সাপেক্ষ থেকে যায়। উনি দাবি করেছেন যে চিনির কারণেই হয়। কিন্তু সম্প্রতি কিন্তু আ অ অন্য গবেষকরা বলছেন যে ইনসুলিন বেশি থাকার কারণেই ক্ষতিগুলো বেশি হয়। আমাদের উচ্চ রক্তচাপ ইনসুলিন দেহে বেশি থাকার কারণে হয়। আমাদের কিডনি নষ্ট হওয়া ইনসুলিন দেহে বেশি থাকার কারণে হয়। চিনি বেশি থাকলেও হয়, কিন্তু ইনসুলিনটা আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এ বিষয়ে একটু পরে আপনাদেরকে আরো কিছু তথ্য দেখাবো। আচ্ছা, টাইপ 2 ডায়াবেটিক রোগীদের শরীরে প্রাথমিক অবস্থায় ইনসুলিনের আধিক্য থাকলেও সময়ের সাথে, সাথে কমে যায়। এই কথাটাও স স সবসময় সঠিক নয়। কমে যায় মানেটা কি? কমে যায় যে আমার ইনসুলিন বেড়ে আমার থাকার কথা ১০, সেটা বেড়ে হয়েছিল ৭০, এখন কমে নেমে এসেছে ৫০ এ। তাহলেও তো সেটা আমার স্বাভাবিক ১০ এর তুলনায় অনেক বেশি, তাই না? তো এখানে তিনি যেভাবে কমে যায় কথাটা বললেন, এটা দিয়ে পরিষ্কার না যে এটা কোথায় নেমে এসেছে। এটা কি ১০ এর নিচে নেমে গিয়েছে নাকি ৭০ থেকে নেমে ৬০ এ এসছে। তো উম এই বিষয়টা পরিষ্কার থাকা দরকার এবং সেজন্যেই আমাদের ইনসুলিন রক্তে কতটা রয়েছে সেটা জানা দরকার। টাইপ 2 ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে সেজন্যে ইনসুলিন কতটা রয়েছে রক্তের মধ্যে সেই বিষয়টা জানাটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ যদি খাবার বেশি খেয়ে থাকেন, ব্যায়াম না করে থাকেন, ওজন বেড়ে যায়, পেটে ও লিভারে চর্বি জমে, তখন শরীরের বাইরে কিছু পরিবর্তন হয় যেমন ঘাড় কালো হয়ে যায়। এই কথাগুলো উনি আসলে একেবারে অ্যাম অ্যা কিন্ডারগার্টেনে পড়া ছাত্রদের মতন করে লিখেছেন আসলে। একজন এন্ডোক্রিনোলজিস্টের এই কথাগুলো এভাবে লেখা ঠিক না। তো যেমন ধরুন, একজন মানুষ বেশি খেলে তার দেহে এই এন্ডোক্রিনোলজির দৃষ্টিভঙ্গি থেকে হরমোনের কিছু পরিবর্তন হয়। কিছু হরমোন বাড়ে, কিছু হরমোন কমে। তো খাবার আমরা যে খাই তার মধ্যে ৩ রকম রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। একেকটা খাবার আমাদের দেহে একেক রকমের একেক মাত্রায় এই হরমোনগুলোর নিঃসরণ ঘটায়। তো তার উপর ভিত্তি করে আমাদের ওজন বাড়বে বা বাড়বে না। আম এবং চর্বি জমবে অথবা জমবে না। অথচ তিনি বিষয়টাকে এমনভাবে লিখলেন যে যেন এই বিষয়টা যে আসলে হরমোন নিয়ন্ত্রিত এর কোনো ধারণাই উনার নাই। বেশি খাইলেই তো মানুষ মোটা হয়ে যায়। আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি। ডাক্তার ফিরোজ আমির আপনাকে বলছি। আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি, গবেষণার প্রমাণ, যেখানে ৫,৮০০ ক্যালোরি প্রতিদিন খেয়েও একটা মানুষের ২১ দিন ধরে ৫,৮০০ ক্যালোরি খেয়েছে মানুষটা, যার প্রয়োজন ছিল ৩,৫০০। তারপরেও
তার ওজন বেড়েছে মাত্র ১.৩ কেজি, যেটা কিনা negligible। অথচ ২,০০০ ক্যালোরি খেয়েও একটা মানুষকে মোটা করে দেয়া যায় যদি তার দেহে ইনসুলিনের নিঃসরণ বাড়ানো যায়। এমন খাবার যদি তাকে খাওয়াই যেটা ইনসুলিনের নিঃসরণ ঘটাবে, তাহলে এই খাবারেই তার ওজন বাড়বে। অথচ তার চাহিদা থেকে কিন্তু এই ২,০০০ হয়তো কম। তো এই গবেষণাগুলো বোধহয় আপনার জানা নাই। তো এন্ডোক্রিনোলজির ডাক্তার হয়ে যে এই বিষয়গুলো আপনারা জানেন না, এটা লজ্জার ব্যাপার। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। তো ঘাড় কালো হয়ে যায় কেন? ঘাড় কালো হয়ে যায় কারণ হচ্ছে দেহের মধ্যে ইনসুলিন মাত্রাতিরিক্ত থাকলে ঘাড়ে অ্যাকান্থোসিস নায়গ্রা নামে একটা সমস্যা হয়। আমাদের ত্বকে কালচে ভাব দেখা দেয়। শুধু ঘাড়ে না, বগলে, ঘাড়ে, কুঁচকিতে কালো হয়। ছোট, ছোট আঁচিল হয়। পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হয়। মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়। মাথার মেয়েদের চুল পড়তে থাকে, গোঁফ গজায়। এই সমস্যাগুলো হয় যদি দেহের মধ্যে ইনসুলিন হরমোনটা বেশি থাকে। ইনসুলিন হরমোনটা বেশি থাকাটা একটা বিশাল অসুখ। এটা একটা বিশাল অসুখ। এটাকে নিয়ে স্বাভাবিকভাবে ইনসুলিন একটু বেড়ে থাকে তো, এরকমভাবে কথা বলবেন না। তাহলে আমি আপনাকে চতুষ্পদ হিসেবে বিবেচনা করব। এবার আবার গল্পে ফিরে যাই। এ সময় অরূপ জিজ্ঞেস করল, "তো অরূপের পরে কমা দিলেন কেন?" আচ্ছা, যাই হোক, পড়তে গিয়ে ঝামেলা হচ্ছে বাবা। এ সময় অরূপ জিজ্ঞেস করল, "আজকাল কি সমস্ত পরীক্ষা-নিরীক্ষা হয়? হোমা আয়ার, ইনসুলিনের মাত্রা, আম এগুলো করব নাকি?" অরূপের আসলে এগুলো করা দরকার। তো এটাও খানিকটা ডাক্তার জাহাঙ্গীর কবির যেহেতু হুমায়ুর করার কথা বারবার বলেন, পাশ দিয়ে একটু দিয়ে দেওয়া আরকি। ব্যাপারটা বুঝলেন তো? তো হুমা আয়ার এবং ইনসুলিনের মাত্রা পরীক্ষা করে দেখব কিনা। তো তার জবাবে তিনি লিখছেন, কারণ প্রশ্নের পরেই এমনভাবে কথা বলতে শুরু করে দিয়েছেন লেখাটার মধ্যে যে পড়ে বুঝতে পারি না কে কোনটা বলছে। দেখো, টাইপ 2 ডায়াবেটিস মানেই ইনসুলিন আধিক্য বা ইনসুলিন রেজিস্ট্যান্স। তার মানে টাইপ 2 ডায়াবেটিস হলেই যে দেহে অতিরিক্ত ইনসুলিন আছে এটা উনি বোঝেন। অতিরিক্ত ইনসুলিন আছে এটা উনি বোঝেন। তো তাহলেও চিকিৎসা হিসেবে তারপরে আরো ইনসুলিন দেওয়াটাকে কিভাবে যুক্তিসঙ্গত মনে করেন? আচ্ছা, যারা হাঁটে না, খাবার খায় বেশি, ওজন বেশি, তারা সবাই ইনসুলিন রেজিস্ট্যান্ট। তাদের বেশি থাকবে এটাই গবেষণায় প্রমাণিত। খুব ভালো কথা। এজন্য পয়সা খরচ করে ইনসুলিন লেভেল সব রোগীদের পরীক্ষা করার দরকার নাই। এটা আহাম্মকের মতন কথা। একেকজনের দেহে ইনসুলিনের মাত্রাটা একেক রকম। আর ইনসুলিন যে বেড়ে রয়েছে সেটা আপনি বুঝলেন যে রোগীর দেহে ইনসুলিন বেড়ে রয়েছে। রোগী তো বোঝে না। আমাদের যে অ্যাম রোগীদেরকে বলা হয় রক্তে চিনি বেশি। যে কোনো টাইপ 2 ডায়াবেটিক রোগীকে জিজ্ঞেস করেন যে, "ডায়াবেটিসটা কি?" সে বলবে, "রক্তে চিনি বেশি।" কেউই বলবে না যে, "আমার রক্তে ইনসুলিন বেশি।" অথচ মূল অসুখটা হচ্ছে রক্তে ইনসুলিন বেশি। যেটা আপনি এইমাত্র স্বীকার করলেন কিন্তু আবার অ্যা সঙ্গে বলে দিলেন যে, "এটা মাপার দরকার নাই।" কি আহাম্মকের মতন কথা রে বাপরে বাপ! এবং এই এরকম বাজে কথা প্রকাশিত হয়েছে কান্তি ম্যাগাজিনটাতে। যেটা লক্ষ, লক্ষ লোক পড়বে এবং এই কথাগুলোকে একজন অধ্যাপক লিখেছেন তাই বিশ্বাস করবে। ইয়া মাবুদ, আমাদেরকে মাফ করো। আমাদেরকে মাফ করো। আমাদেরকে রক্ষা করো। এই এই অতি জ্ঞানীদের হাত থেকে আমাদের রক্ষা করো। বিশেষ ক্ষেত্রে আমরা করে থাকি। বিশেষ ক্ষেত্রে ওনারা করে থাকেন। বরঞ্চ ওজিটিটি করলে বোঝা যাবে ৭৫ গ্রাম গ্লুকোজ খেয়ে কার কত গ্লুকোজ বাড়ে। তো ওজিটিটি করে দরকারটা কি? গ্লুকোজ যার দেহে সহ্য হচ্ছে না, যার দেহে ইনসুলিন বেড়ে রয়েছে, তার গ্লুকোজ রক্তে ঠিক মতন কমে না। গ্লুকোজ খেলেই তার রক্তে গ্লুকোজ বাড়বে এটা তো বুঝি। তাহলে আর পরীক্ষা করার কি দরকার? একটু আগে আপনি যে যুক্তি দিলেন সেই যুক্তিতে পরীক্ষা করার তো দরকার নাই। গ্লুকোজ খাওয়া বন্ধ করে দিলেই হয়। সহজ সমাধান। যার ইনসুলিন লেভেল যত শরীরে কমে যাবে অথবা বেশি ইনসুলিন থাকা সত্ত্বেও কম কাজ করবে, তার গ্লুকোজের মাত্রা তত বেশি। হ্যাঁ, এটা ভালো কথা। অবস্থাটা তাই হয়। কিন্তু আগেও যেরকম বললাম ইনসুলিন এই গ্লুকোজ আমার খাওয়ার দরকার নাই। কেন তাহলে খেয়ে পরীক্ষা করব? আচ্ছা, কখনো, কখনো সি-পেপটাইড দেখা হয় টাইপ 1 ডায়াবেটিক রোগীদের থেকে টাইপ 2 ডায়াবেটিস আলাদা করার জন্যে। সি-পেপটাইড পরীক্ষা করে উনারা বোঝেন যে যদি সি-পেপটাইড না থাকে তার মানে ইনসুলিন তৈরি হচ্ছে না। তাহলে এটা নিশ্চিতভাবে টাইপ 1 ডায়াবেটিক। আর সি-পেপটাইড যদি থাকে তার মানে ইনসুলিন তৈরি হচ্ছে প্যানক্রিয়াসে। তার মানে ইনি টাইপ 2 ডায়াবেটিক। কিন্তু যে জন্যে আমরা সি-পেপটাইড দেখব সেটা হচ্ছে কতটা সি-পেপটাইড তৈরি হয়। টাইপ 2 ডায়াবেটিক রোগী যার স্বাভাবিকের থেকে দ্বিগুণ ইনসুলিন তৈরি হচ্ছে দেহে। আবার কারো স্বাভাবিকের থেকে ৫ গুণ ইনসুলিন তৈরি হচ্ছে দেহে। এই ২ জন তো ভিন্ন, ভিন্ন পর্যায়ের রোগী।
তাদের জটিলতা ভিন্ন, ভিন্ন রকম হবে। সুতরাং আমাদের জানতে হবে যে কার দেহে কতটা ইনসুলিন উৎপাদন হচ্ছে। এটা জানাটা অতি জরুরি। এইটাই অসুখ, এইটাই অসুখ। অথচ উনি লিখেছেন এটা আমাদের দেখার দরকার নাই। শুধু টাইপ 1 না টাইপ 2 সেটার জন্য দেখি। বোঝাই যায় যে চিন্তা ভাবনা করেন না, মুখস্থ করে বসে আছেন। রক্তে গ্লুকোজের মাত্রা খালি পেটে ৭ মিলিমোল ও ৭৫ গ্রাম গ্লুকোজ খাওয়ার ২ ঘন্টা পরে ১১.১ মিলিমোল ও তার বেশি থাকলেই ডায়াবেটিস। আর খালি পেটে ৬.১ এর বেশি গ্লুকোজ এবং খাওয়ার পরে ৭.৮ মিলিমোলের কম থাকলে প্রি-ডায়াবেটিস। আমি কিন্তু মানে ইনফেক্ট আপনিও আপনার লেখাতে যেটা স্বীকার করে নিয়েছেন যে রোগীর দেহে তো ইনসুলিন থাকছে মাত্রাতিরিক্ত। টাইপ 2 ডায়াবেটিসটা আসলে মাত্রাতিরিক্ত ইনসুলিনের অসুখ। গ্লুকোজ বাড়ে পরে, যখন অনেক ক্ষতি হয়ে যায়। তো সুতরাং এই গ্লুকোজ ব্যবহার করে, রক্তে কতটা গ্লুকোজ রয়েছে সেটা ব্যবহার করে ডায়াবেটিস নির্ণয় করাটা বোকামি। দেখতে হবে ইনসুলিন কতটা বেড়েছে। ইনসুলিন যদি স্বাভাবিকের থেকে বেশি থাকে, এটা অস্বাভাবিক অবস্থা, অসুস্থ অবস্থা, এটাকে সমাধান করতে হবে। আপনি এটার সমাধান দেন এবং আপনার কাছে সেই সমাধান নাই আমি জানি। তো সেজন্যই একটু ধাক্কা দিলাম। আমার কাছে সমাধানটা আছে। অতি সহজ। খাবার থেকে শর্করা বাদ দিয়ে দিলে ইনসুলিন উম কয়েক দিনের মধ্যে কমে স্বাভাবিক মাত্রায় নেমে আসে। খাবার থেকে শর্করা শুধু বাদ দিয়ে দিতে হবে। আর আগেও দেখিয়েছি শর্করা খাওয়ার আমাদের দরকার নাই। আচ্ছা, অর্থাৎ খালি পেটে ৬.১ থেকে ৭ মিলিমোলের মধ্যে এবং ৭৫ গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে ৭.৮ থেকে ১১.১ মিলিমোলের মধ্যে থাকা প্রি-ডায়াবেটিক রোগীরা ব্যায়াম, খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে পুরোপুরি ডায়াবেটিক হওয়া থেকে বাঁচতে পারেন। চিনি না খেলে ডায়াবেটিক রোগী যিনি, তিনিও এই ডায়াবেটিক হওয়া থেকে বাঁচতে পারেন। আমি গ্লুকোজ খাবো না, শর্করা জাতীয় খাবার খাবো না। ৩ মাস পরে আমার যে HbA1c পরীক্ষা করা হবে সেটা আসবে আমার রক্তে চিনির মাত্রা স্বাভাবিক। কারণ আমি শর্করা খাইনি, রক্তে চিনি একবারও বাড়াইনি। তাহলে আসবে স্বাভাবিক। আহ এদেরকে বুঝাইতে, বুঝাইতে আমার গলা শুকায় গেল। তারপরে লিখেছেন, "ডায়াবেটিস এক ধরনের নীরব ঘাতক। ঠিক, রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে ধীরে, ধীরে আমাদের চোখ, হার্ট, কিডনি নষ্ট করে দেয়।" না, না মানে এটা ঠিক কথা কিন্তু তার থেকেও আপনি ২য় যে কারণটা ভুলে গেলেন, ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে, টাইপ 2 ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে চিনি যেমন বেশি, ইনসুলিনটাও বেশি। তো ইনসুলিন ক্ষতি করছে না তার গ্যারান্টি আপনি কিভাবে দেবেন? বরং ইনসুলিন ক্ষতি করে এইটাই এখন প্রমাণিত। সুতরাং এই ক্ষতিগুলোর পেছনে ইনসুলিনের ভূমিকা রয়েছে। তাই আপনি যে চিকিৎসা হিসেবে ইনসুলিন দিচ্ছেন সেটা অপচিকিৎসা। একটু আগে থেকে বলে রাখলাম। রক্ত না নালীগুলোতে চর্বি জমে হার্টের রোগ হয়। এর সাথে, সাথে পায়ের রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, পায়ে ঘা হয়, চিকিৎসা দেরি হলে পা কেটে ফেলতে হয়। চোখের ভিতরে রক্তক্ষরণে কারণে অন্ধত্ব দেখা দেয়। কিডনির কাজ করার ক্ষমতা ধীরে, ধীরে কমে যায়। একটা সময়ে কিডনি বদলাতে হয়। রক্তচাপ বেড়ে যায়। চুল, নখ, চামড়া, হাড়, পারিবারিক জীবন থেকে শুরু করে সবকিছু ক্ষতিগ্রস্ত হয়। এবং এই ক্ষতিগুলোর পেছনে চিনি এবং ইনসুলিন দুটোই ভূমিকা রাখে এবং যারা চিনির মাত্রা স্বাভাবিক রাখতে পারেন না তাদের ক্ষেত্রে চিনি সমস্যা করে। আর যারা চিনির মাত্রা স্বাভাবিক রাখতে পারছেনও কষ্ট করে, পরিশ্রম করে, তাদের ক্ষেত্রেও ইনসুলিন যে বেড়ে রয়েছে সেটা ক্ষতি করে। সময় যত যায় ডায়াবেটিসের বয়স বাড়ে, শরীরের ক্ষতিও বাড়তে থাকে। যদি আপনি চিনির দিকে তাকিয়ে থাকেন এবং ইনসুলিন যে বেড়ে রয়েছে সেটাকে সমাধান করার চেষ্টা না করেন, তাহলে তো এটা হবেই। এতে আর অবাক হবার কি আছে? ও বাবা! এত লম্বা এই আবর্জনা পড়তে, পড়তে আমার গাল ধরে গেল। একটু ব্যায়াম করে নেই। যে রোগীর ৫০ বছরে ১ম ডায়াবেটিস ধরা পড়ে আর যার ২০ বছরে ১ম ডায়াবেটিস ধরা পড়ে, দেখা গিয়েছে কম বয়সের উনি ৫০ বছর আসার আগেই চোখ, হার্ট, কিডনি খারাপ হয়ে গেছে। তাহলে ২০ বছরে যার ডায়াবেটিস হয়েছে তাকে খুব ভালো করে বলা দরকার ছিল যে, "ভাই তুই কিন্তু খাইস না, কার্বোহাইড্রেট খাইস না। কার্বোহাইড্রেট খাইলেই তোর রক্তে চিনি বাড়বে। আর তাহলেই তুই বিপদের মধ্যে পড়বি। চিনি বেড়ে থাকাটাই তো সমস্যা। তাহলে চিনি না খেলেই তো চিনি কমে থাকে।" তাই না? যেই জিনিস খেলে আমার শরীরে ক্ষতি হয় সে জিনিস খাওয়া নিষিদ্ধ। এটা তো বোঝা জটিল কিছু না। এজন্য কম বয়সের রোগীদের অনেক বেশি সজাগ থাকতে হয়। ওষুধ অথবা ইনসুলিন নিতে হয়। ইনসুলিন কেন নিতে হবে? তার তো ইনসুলিন বেশি। তারে আরো ইনসুলিন দিলে ইনসুলিন যে ক্ষতি করে সে ক্ষতি তো হবে। আহাম্মক কোথাকার।
গবেষণায় দেখা গেছে সকাল, দুপুর ও রাতে যাদের খালি পেটে ৫ থেকে ৬ মিলিমোল এবং সকাল, দুপুর ও রাতে খাওয়ার ২ ঘন্টা পরে ৮ থেকে ১০ মিলিমোলের মধ্যে রাখতে পারে এবং ৩ মাসের গড় ডায়াবেটিস ৭% এর নিচে রাখতে পারে, তাদের ডায়াবেটিসজনিত জটিলতা খুব একটা দেখা যায় না। তো যে জিনিস খেয়ে আমাকে আবার চেষ্টা করে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, আমি সে জিনিস কেন খাবো? কোনো কারণ নাই। আমি যদি শর্করা না খাই তাহলে আমার চিনির মাত্রা ডায়াবেটিসের যে ৭% তার থেকেও কম থাকবে। ৫.৬, ৫.২, ১ থাকবে। আহ, আচ্ছা, খালি পেটে ৭ অথবা খাওয়ার পরে ১০ গ্লুকোজ বেশি থাকলে ধীরে, ধীরে সমস্যা দেখা দেয়। এই চিনিটা আসে খাবার থেকে। খাবার যদি শর্করা না খাই, এই চিনিটা আসে না। তাহলে আর সমস্যা হয় না। হাত পা জ্বালা-পোড়া, এই যে ফোন আসছে রে, ফোন এখন ধরা যাবে না, বলে দিই এখন না। খালি পেটে আচ্ছা কোথায় গেল? হাত পা জ্বালা-পোড়া থেকে অনুভূতি কমে যায়। হাত পা জ্বালা-পোড়া থেকে অনুভূতি কমে। হাত পা জ্বালা-পোড়া থেকে অনুভূতি কমে না। বরং আমাদের অ্যা পেরিফেরাল নিউরোপ্যাথি বলে একটা সমস্যা হয় যেখানে আমাদের স্নায়ু কোষগুলো এই ইসের গ্লুকোজের অভাবে, কারণ ইনসুলিনের সংকেতে যেহেতু গ্লুকোজ ঠিক মতন কোষের ভিতরে ঢুকছে না, এটাই অসুখ। সেই কারণে এটা ঠিক মতন কাজ করতে পারে না। এই অবস্থায় যদি রোগীর দেহে গ্লুকোজ এবং ইনসুলিনটাকে কমিয়ে দেয়া যেত তাহলে দেহ চলত অ্যাম ই দিয়ে এই চর্বি ভাঙিয়ে। আর দেহ তার যেই অঙ্গগুলো গ্লুকোজ ছাড়া বাঁচতে পারে না, শুধু সেই অঙ্গগুলো কলিজা যে গ্লুকোজ তৈরি করেছে, সেই গ্লুকোজ খেয়ে বেঁচে থাকতে পারত। আর গ্লুকোজের মাত্রাটা কমে এলেই ইনসুলিন রেজিস্ট্যান্স টাও কমে যায়। সুতরাং তখন পেরিফেরাল নিউরোপ্যাথি এমনিতেই সেরে যায়। তো সেটা করাটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, গ্লুকোজের মাত্রা যত বেশি, ক্ষতির পরিমাণও তত বেশি। ঠিক, এবং সেজন্য গ্লুকোজটাকে কমিয়ে দিতে হবে এবং সেজন্য শর্করা খাওয়া বন্ধ করতে হবে। ক্যান্সার রোগীদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা যায়। যার ক্যান্সার রোগী যার রক্তে যত বেশি গ্লুকোজ, তার অবস্থা তত খারাপ হবে। সে তত বেশি আমরা নিশ্চিত থাকতে পারি যে তার ভবিষ্যৎ খারাপ, অন্ধকার। তো এজন্য ক্যান্সার রোগীদের গ্লুকোজের মাত্রাটা কমিয়ে দিতে হয়। গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার না খেয়ে পারলে খাবেন না। এটা হচ্ছে ক্যান্সার রোগীর জন্যে ১ নম্বরের আ নির্দেশনা, খাদ্য নির্দেশনা। এজন্য গ্লুকোজের মাত্রা বেশি থাকলে আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা শুরু করি। বেটা, এদিকে যে ইনসুলিন বেড়ে রয়েছে সেটা কথা মনে রাখতে হবে না? অলরেডি ইনসুলিন বেশি। তার মধ্যে আরো ইনসুলিন দিয়ে চিকিৎসা, এটা কি চিকিৎসা হইল? অতিরিক্ত ইনসুলিনের কারণে যে ক্ষতি হবে সেটা কি হবে? এবং অতিরিক্ত ইনসুলিন দিয়ে রোগীকে যে আসলে তোমরা মেরে ফেলছো তার তো কথাটা মাথায় রাখছো না। আহাম্মকের মতন কারবার হয়ে যাচ্ছে না? এবং এর ইনসুলিন দিয়ে যে রোগীকে মেরে ফেলছো এটা আমি দাবি করলাম। একটু পরে তার প্রমাণটাও দেখাবো। মুখে খাওয়ার ঔষধ শরীরে জমানো ইনসুলিন বের করে, কিন্তু ইনসুলিন তৈরি করে না। আচ্ছা, তো লাভটা কি? পার্থক্যটা কি হলো? এ কারণে মুখে খাওয়ার ঔষধ খেতে, খেতে একসময় বিটা সেলে জমানো ইনসুলিন ঘাটতি দেখা দেয়। ইনসুলিন আর বের করতে পারে না, রক্তে গ্লুকোজ বেড়ে যায়। রক্তের গ্লুকোজ এমনি, এমনি বাড়ে না। আমি শর্করা জাতীয় খাবার খেলে তারপরে বাড়ে। তো আমি শর্করা না খেলে তো আমার এই ঝামেলার দরকারই পড়ে না। তাই বাইরে থেকে ইনসুলিন নেয়াটাই একমাত্র সমাধান। না! শর্করা না খাওয়াটাই সবথেকে সহজ এবং অন্য সমাধানটা। ইনসুলিন নেওয়াটা সমাধান না। ইনসুলিন নেওয়াটা অপচিকিৎসা। যার খালি পেটে গ্লুকোজ সবসময় ১১-১২ মিলিমোল থাকে অথবা এর বেশি থাকে, গবেষণায় প্রমাণিত সত্য যে আগামী ৪-৫ বছরের মধ্যে উনার বিভিন্ন জটিলতা দেখা দেবে। ঠিক, এটা ঠিক কথা। তাহলে তার রক্তে যেন এই এত বেশি গ্লুকোজ না থাকে সেটা নিশ্চিত করতে হবে। কেমনে করব? গ্লুকোজ খাবো না, শর্করা খাবো না। রোগীকে বলব, "আপনি এটা খাইয়েন না, খাইলে মরে যাবেন।" তো তাহলে রোগী সেটা খাওয়া থেকে বিরত থাকবে। সাথে যদি রক্তচাপ থাকে, বাবা-মারও ডায়াবেটিস থাকে, ধূমপান করে থাকেন, নিয়মিত হাঁটার অভ্যাস না থাকে, রক্তে চর্বি বেশি থাকে, তাহলে বিভিন্ন জটিলতা সময়ের আগেই দেখা দেয়। এগুলো খারাপ অভ্যাস যদি থাকে তাহলে তো হবে। আর খালি পেটে ৯-১০ মিলিমোল থাকলে তাদের একই জটিলতা দেখা দেবে, হয়তো ৪-৫ বছর দেরি হবে, কিন্তু হবেই। অথচ যদি আমি গ্লুকোজ না খাই, রক্তে চিনির মাত্রা থাকবে স্বাভাবিক, তাহলে তো এই কমপ্লিকেশন গুলো হবে না। অনেক রোগী ভেবে থাকেন সকালে ভালো আছে, তার মানে সারাদিনেও রিপোর্ট ভালো। কিন্তু দেখা গেছে দুপুরে খাওয়ার পর উনার গ্লুকোজ অনেক বেশি, ১৬, ১৭, ১৮ এর উপরে। উনি কখনো চেক করেননি, জানেন না। এইজন্য প্রত্যেক রোগীর নিজেদের গ্লুকোমিটার থাকা দরকার। ভালো থাকতে হলে ২৪ ঘন্টাতেই গ্লুকোজ নরমাল রাখতে হবে। নিয়মিত চেক করতে হবে। ২৪ ঘন্টাতেই গ্লুকোজ নিয়মিত নরমাল রাখার, স্বাভাবিক রাখার একমাত্র কার্যকরী উপায় হচ্ছে গ্লুকোজ না খাওয়া।
শর্করা না খাওয়া। কারণ শর্করা খেলে তো ২ ঘন্টার জন্য হলেও আপনার রক্তে চিনি ১ম এ বাড়বে, এরপরে ইনসুলিন সেটাকে কমিয়ে আনবে। কিন্তু আমি যদি চাই ২৪ ঘন্টা আমার রক্তে চিনির মাত্রা থাকবে একদম স্থির, তাহলে শর্করা না খাওয়াটা সবথেকে ভালো। তবে তারপরে মানসিক চাপের কারণে অবশ্য তারপরেও দেহ নিজেই গ্লুকোজ বেশি তৈরি করে রক্তের গ্লুকোজের মাত্রা খানিকটা বাড়াতে পারে। তো কিন্তু ২৪ ঘন্টায় যদি আমরা গ্লুকোজকে স্বাভাবিক রাখতে চাই, ২৪ ঘন্টাই, তাহলে অ্যা এবং মানসিক চাপ যদি আমাদের না থাকে, তাহলে শর্করা না খাওয়াটাই হচ্ছে সেটার আম একমাত্র কার্যকরী পথ। নিয়মিত চেক করতে হবে। হ্যাঁ, চেক করাটা ভালো। কথার মাঝখানে একজন রোগী বলল, "কিটো ডায়েটের কথা শোনা যায়। এ নিয়ে কি ভাবনা আপনার?" এবারে উনি কিটো ডায়েট নিয়ে একটু আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। কিটো ডায়েট নিয়ে কয়টা কোর্স করেছেন আপনি? আমি কিন্তু কিটোজেনিক ডায়েট নিয়ে অ্যা অ্যা অ্যাডভান্সড ডিপ্লোমা করে এসেছি। যেটা আপনাদের জন্যে তৈরি করা, ডাক্তারদের জন্যই তৈরি করা ছিল। সেই অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সটা আমি সম্পন্ন করেছি এবং আপনাদেরকে এই কিটোজেনিক ডায়েট বিষয়ে যা শেখানো হতো, সেটা আমি শিখেছি। তো দেখি আপনি কিটো ডায়েট সম্পর্কে কি শিখলেন? আর আপনার সার্টিফিকেট কয়টা রয়েছে এই কিটো ডায়েট বিষয়ে? দেখুন, কিটো ডায়েট অনেকটা মেইন বই না পড়ে নোট বই পড়ার মতন। বোঝাই যাচ্ছে কিটো ডায়েট সম্পর্কে আসলে আপনি প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রশিক্ষণ নেননি, তাই না? আম খবরের কাগজ পড়ে হয়তো আপনার মনে হয়েছে আমি যেহেতু অধ্যাপক এবং খবরের কাগজে পড়েছি, নিশ্চয়ই আমার মতামতটাই সঠিক মতামত। সাময়িক কাজ করে, ওজনও কমে, কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য এটা না। ইয়া রাব্বুল আলামিন! যেই ডায়েট ব্যবহার করে টাইপ 2 ডায়াবেটিসটাকে রিভার্স করা সম্ভব, উপশম করা সম্ভব, সে ডায়েট ডায়াবেটিক রোগীদের জন্য না। আপনার মাথা ঠিক আছে? আপনার মাথাটাকে একবার দেখিয়ে নেবেন। বেশি গ্লুকোজ খেয়ে মাথায় সম্ভবত হাইপোমেটাবলিজম হচ্ছে। সেরিব্রাল হাইপোমেটাবলিজম হয় না? সেটা হচ্ছে হয়তো। আপনার যে ভিডিওতে যেটা দেখেছিলাম, আপনি নিজেও আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স এর রোগী। যদ্দূর আমার মনে পড়ে। আপনি নিজেও ভুঁড়িওয়ালা এবং ইনসুলিন রেজিস্ট্যান্স এর রোগী। আপনি এক কাজ করতে পারেন। আপনার ফাস্টিং ইনসুলিন পরীক্ষাটা করে দেখতে পারেন যে স্বাভাবিকের থেকে কত বেশি ইনসুলিন আপনার দেহে তৈরি হচ্ছে। এবং ওই যে যেই নাস্তা খেয়েছেন এবং যে চিনি দিয়ে কফি সকালে খেয়েছেন, যদি নাস্তার পরিবর্তে এই নাস্তাগুলোর পরিবর্তে চিনি খাওয়ার পরিবর্তে কালো কফি খেতেন এবং সঙ্গে ডিম খেতেন বা মাংস খেতেন বা ভাজা মাছ খেতেন, ওই পরোটা, রুটি সমস্ত বাদ দিয়ে, তাহলে আপনার ভুঁড়িটাও কমতো আ এবং আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্স টা সেটাও কিন্তু কমে আসতো। পরীক্ষা করে দেখতে পারেন। আপনি নিজের উপর পরীক্ষা করে দেখতে পারেন। আপনি তো ডাক্তার। সুতরাং মাস ২ ১ যদি নিজের উপর পরীক্ষা করেন, তাতে তো দোষের কিছু হবে না। আপনি নিজের স্বাস্থ্যের যদি কোনো ক্ষতিকর দিক ঘটতে থাকে তাহলে তো বুঝবেন। তবে তার আগে আমার সঙ্গে একটু কথা বলে নেবেন দয়া করে। কারণ কিছু সাবধানতার বিষয় তো আছে। যেমন আম যদি কিটো ডায়েট কেউ খায় বা কিটো ডায়েট অনুসরণ করে তাকে লবণ বেশি খেতে হয়, চর্বি বাড়িয়ে খেতে হয় যদি ওজন কম থাকে। এগুলো যদি আপনি আবার ঠিক মতো না করেন তাহলে গর্তের মধ্যে পড়বেন। তারপরে বলবেন, "কিটো ডায়েটের দোষ।" না, সঠিকভাবে না করলে তো দোষ হবেই, গন্ডগোল হবেই। সঠিকভাবে না করাটার দোষ। তো এই ক্ষেত্রে আপনি আমার সঙ্গে যদি একটু কথা বলে নেন, আমি ১০ মিনিট আপনাকে বুঝিয়ে দেব। ডাক্তার মানুষ বুঝবেন। ১০ মিনিটে বিষয়টা বুঝিয়ে দেব। তারপরে আপনি সেটা অনুসরণ করে ২ মাস অনুসরণ করুন এবং দেখুন আপনার স্বাস্থ্য ইমপ্রুভ করে কিনা। তারপরে না হয় কমেন্ট করবেন। প্রস্তাবটা কেমন? আচ্ছা। হ্যাঁ, কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য এটা না। আহাম্মকের মতন কথা। আ ২ টা বড়, বড় গবেষণা এখন আছে যেখানে তারা দেখিয়েছেন যে কিটোজেনিক ডায়েট বা সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাস ব্যবহার করে ডায়াবেটিসকে সারিয়ে ফেলা যায়। ৩০ বছরের ডায়াবেটিক রোগী তার ডায়াবেটিস ভালো হয়ে যায়। ভালো হয়ে যায় বলতে তার রক্তে চিনির মাত্রা ওই ওঠানামা করে না। তার খাবারে শর্করা নাই। চিনি উঠবে কি করে? সহজ সমাধান। ঔষধও লাগে না। কোনো ঔষধও খেতে হয় না। কারো ওষুধ খেতে হয়। যার ৩০ বছর হয়ে গেছে তার হয়তো মেটফর্মিন খেয়ে তারপরে ব্যবস্থাপনা করতে হয়। কিন্তু যারা নতুন প্রি-ডায়াবেটিকদের ক্ষেত্রে তো লাগেই না। আর যারা এই ৮ বছর ধরে ১০ বছর ধরে ডায়াবেটিক এবং যারা হয়তো ডায়াবেটিসটাকে পরিশ্রম করে খানিকটা ম্যানেজও করে এসেছিলেন, তাদের ক্ষেত্রে খাবার থেকে গ্লুকোজটাকে বাদ দিয়ে দিলে, শর্করা বাদ দিয়ে দিলে ম্যাজিকের মতন জিনিসটা কমে আসে। তবে যারা এই ঔষধ খাচ্ছেন তারা কিন্তু চট করে বাড়িতে বসে এই কাজটা করবেন না। কারণ ঔষধটাকে আবার সঙ্গে কমিয়ে নিতে হবে। শর্করা খাওয়া বন্ধ করার সঙ্গে ঔষধকে অ্যাডজাস্ট করে নিতে হবে। যদি সেটা সঠিকভাবে করা না হয় তাহলে কিন্তু গন্ডগোল লাগতে পারে। তো সেজন্যে বাড়িতে বসে করবেন না। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ইজি হেলথ এডুকেশন যে আমার যে চেম্বার রয়েছে বা যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের মাধ্যমে আমরা এরকম রোগীদেরকে সহায়তা করি। তাদেরকে ধারণাগুলো বুঝিয়ে দিই এবং তারপরে কতটা তিনি যদি বলেন যে আমি এতটা গ্লুকোজ দৈনিক খাবো আম বা খাবো না তার উপর ভিত্তি করে তার ঔষধ কতটা হবে সেটা আমরা ঠিক করে দিই। তো সেইভাবে ঔষধ ব্যবহার করলে
ধীরে, ধীরে তিনি এটাকে কমিয়ে আনতে পারবেন, ওষুধের মাত্রাকে কমিয়ে আনতে পারবেন এবং কয়েক সপ্তাহের মধ্যে তার শরীরের যে ইনসুলিন আধিক্যের সমস্যা, সেটাকে স্বাভাবিক নিয়ে আসতে পারবেন। চিনির সমস্যা তো থাকবেই না। আচ্ছা, খাবারে যদি গ্লুকোজ কম থাকে তাহলে শরীরে জমানো প্রোটিন বা মাংস চর্বি থেকে গ্লুকোজ নতুন করে তৈরি করে। কিন্তু যদি ইনসুলিন শরীরে না থাকলে অথবা পরিমাণে কমে গেলে তাহলে চর্বি ভেঙে কিটোন অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। আ কি যে একটা কথা লিখছে এগিরি-বিগিরি ঠিক বোঝা গেল না। বলার চেষ্টা করছেন যে ইনসুলিনের মাত্রা দেহে কমে আসলে যদি আমরা গ্লুকোজ না খাই, কম খাই, তাহলে শরীরে জমানো প্রোটিন বা মাংস চর্বি থেকে গ্লুকোজ নতুন করে তৈরি করে। যেটা একটু আগে আমি বলেছিলাম আমাদের লিভার এটা করে। তো কিন্তু যদি ইনসুলিন শরীরে না থাকে, না থাকাটা তো ভিন্ন সমস্যা। টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিকের ইনসুলিন থাকে না। তো অথবা পরিমাণে কমে গেলে টাইপ 2 ডায়াবেটিকের ক্ষেত্রে তো কম না বেশি। আপনিও স্বীকার করেছেন যে এটা বেশি। চর্বি ভেঙে কিটো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। কিটোন তৈরি হলে কিটো রক্তে কিটোনের মাত্রা বাড়লে এর অ্যাসিডিটি যেহেতু এটা অম্লীয় একটা অণু, সে কারণে রক্তের অ্যাসিডিটি বাড়বে। কিন্তু রক্তে যদি কিটোনের মাত্রা ২০ মিলিমোল বা তার উপরে যায়, তখন সেটা কিটো অ্যাসিডোসিস সমস্যা। ৬-৭ মিলিমোল পর্যন্ত এটা মোটেও সমস্যা না। তো ওই বুঝতে হবে তো কোন মাত্রায় ক্ষতিকর সেটা বুঝতে হবে। না বুঝে রক্তে কিটোন তৈরি হয়েছে, সঙ্গে, সঙ্গে কিটো অ্যাসিডোসিস এ কথা যদি বলেন, এটা তো আহাম্মকের কথা। আর এ রোগীরাই ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে মারা যায়। এটাও আহাম্মকের মতো কথা হয়ে গেল। যদি টাইপ 2 ডায়াবেটিক হয় তার তো রক্তে অতিরিক্ত ইনসুলিন আছে তাহলে তার কিটো অ্যাসিডোসিস তো হবেই না। তাহলে সে কিটো অ্যাসিডোসিসে মারা যাবে কি করে? টাইপ 1 ডায়াবেটিক রোগী যে ইনসুলিন নিচ্ছেই না, তার ক্ষেত্রে এই ঝুঁকি রয়েছে। এজন্য টাইপ 1 ডায়াবেটিক রোগীকে কিন্তু প্রতিদিন নিয়ম করে ইনসুলিন ব্যবহার করতেই হবে। অবশ্যই করতে হবে। নইলে কিন্তু রোগী বাঁচবে না। নিকট অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোকের ব্যবসায়িক প্ররোচনায় টাইপ 1 রোগীরা ইনসুলিন বন্ধ করে দেয়। আপনাকে এই বিষয়টা পরিষ্কার করার জন্য ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে এতদিন আপনারা যে মুখে, মুখে কথা বলতেন, সেই কথার মধ্যে বলতেন ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথা শুনে ডায়াবেটিক রোগীরা তাদের ওষুধ বন্ধ করে দিয়েছে। তো এখন আপনি যেটা উল্লেখ করেছেন পরিষ্কার করে যে টাইপ 1 ডায়াবেটিক রোগীরাও ওষুধ বন্ধ করে দিয়েছিল। এটা টাইপ 1 ডায়াবেটিক রোগীদের জন্যে আহাম্মকি হয়েছে। তারা ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথা পরিষ্কার করে বোঝেননি। কারণ ডাক্তার জাহাঙ্গীর কবির তো টাইপ 1 ডায়াবেটিক রোগীকে ইনসুলিন নিতে হবে না বা ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে, এই কথা তো বলেন নাই। তাই না? তো রোগী যদি আহাম্মকি করে সেটার দোষ তো ডাক্তারের না। তাই না? তো আপনি যেমন রোগীকে প্রেসক্রিপশন দেন, তারপরে ৩ মাস পরে রোগী ফিরে আসে, তার ওজন আরো বেড়েছে। তখন তো আপনি কি বলেন? "আমি তো আপনার বলে দিছি কি করতে হবে, আপনি করেন নাই, দোষ তো আমার না।" তো নিজের বেলায় যদি দোষ আপনার না হয়, তাহলে ডাক্তার জাহাঙ্গীর কবিরের বেলায় দোষটা তার হবে কি করে? আ হাস্যকর। একটু উম আচ্ছা। তাদের আইসিইউতে নিয়েও বাঁচাতে পারিনি। পারবেন না। কারণ তারা যে কাজটি করেছেন এটা বোকার মতন কাজ করেছেন। টাইপ 1 ডায়াবেটিক যদি হয় তাহলে এই কাজটা করা চলবে না। এবং সেইজন্যেই এই, এই রোগীদেরকে আপনাদের আরো বেশি করে বলা উচিত যে আপনারা সি-পেপটাইড পরীক্ষা করবেন। সি-পেপটাইড পরীক্ষায় যদি ধরা পড়ে আপনার ইনসুলিন উৎপাদন হয়েছে তাহলে আপনি টাইপ 2 ডায়াবেটিক। আপনার ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস জীবনে হবে না। আর যদি আপনি সি-পেপটাইড না থাকে তাহলে আপনি টাইপ 1 ডায়াবেটিক। আপনার কিন্তু ইনসুলিন নিতেই হবে যে যাই বলুক। ইনসুলিন আপনাকে নিতেই হবে। এই কথাটা রোগীকে বলে দিলে রোগী উপকার পেতেন। তো আপনারা সঠিক কথা বলতে পারেননি। উল্টোপাল্টা তথ্য এই যে এতটুকু যা পড়লাম, কত রকমের এগিরি-বিগিরি যে বলেছেন, আশা করি নিজেই এখন বুঝতে পারবেন। আগে যে বুঝতে পারেননি কেন সেটাই বুঝি না। বুদ্ধিমান তো অত্যন্ত এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তার। ডাক্তারদের মধ্যে সবথেকে স্মার্ট এরা। আবার টাইপ 2 রোগীরা বেশিদিন যারা কিটো ডায়েট মানছে তাদের হার্টের, লিভারের জটিলতা বেড়েছে বলে বিভিন্ন গবেষণায় প্রমাণিত। বাজে কথা। এই কথাটা একদম বাজে কথা। এটা আপনি ওই যে ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ যেই গবেষণাটাকে কোট করেন, জানি আপনিও সেটাকেই এখন কোট করার চেষ্টা করছেন। কিন্তু ওই গবেষণাটাতে কিন্তু কিটোজেনিক ডায়েট নিয়ে পরীক্ষাই করা হয় নাই। তো এই ব্যাপারটাও যে আপনি বোঝেন নাই, এটা একটা দুঃখের ব্যাপার আসলে। এন্ডোক্রিনোলজিস্ট অধ্যাপক। অথচ যেই গবেষণাটিকে কোট করছেন, সেই গবেষণাটি যে আসলে কিটো ডায়েটের উপরে নয়, এই কথাটি না বোঝার মানে না বুঝেও যে অধ্যাপক কি করে হয়েছেন? ইয়া রাব্বুল আলামিন, এমন জ্ঞানীদের হাত থেকে আমাদের রক্ষা করো। আমিন। প্রোটিন বেশি খাওয়ার কারণে ইউরিক অ্যাসিড, কোলন ক্যান্সার ও কিডনি জটিলতা বেড়ে যায়। এই কথাটাও এখন আর ঠিক না।
সম্প্রতি দেখা গিয়েছে প্রোটিন খাওয়া একটা গবেষণাতে প্রমাণিত যে প্রোটিন খাওয়া বাড়া বা কমার সঙ্গে কিডনি জটিলতার কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রোটিন খাওয়া কমিয়ে দেওয়ার পরেও কিডনির যে রোগ খারাপ হওয়া একই রকমভাবে খারাপ হয়েছে। আবার অন্যদিকে ডাক্তার ডেভিড আনউইন যিনি ইউকের একজন ডাক্তার যিনি সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাস দিয়ে ২০১২ সালের পর থেকে টাইপ 2 ডায়াবেটিক রোগীদেরকে সারিয়ে দিচ্ছেন, উপশম করিয়ে দিচ্ছেন, রিভার্স করিয়ে দিচ্ছেন। উনি বলেন অবশ্য রেমিশন এ দিয়ে দিচ্ছেন। তার গবেষণায় দেখা গিয়েছে যে তার রোগীদেরকে তিনি যখন শর্করা খাওয়া কমিয়ে দিয়ে প্রোটিন খাওয়া বরং বাড়িয়েছেন, তাদের কিডনির জটিলতা কমেছে। এই কথা আপনারা বিশ্বাস করেন না। কিন্তু গবেষণায় প্রমাণিত। বিশ্বাস না করেন কি করে আমি ঠিক জানি না। যে এরকম খাদ্যাভ্যাস করার পরে কিডনি রোগী স্টেজ 1 এবং মানে মাইল্ড কিডনি ডিজিজ যাদের ছিল, ডায়াবেটিস জনিত মাইল্ড কিডনি ডিজিজ, তাদের ক্ষেত্রে কিডনি ডিজিজটা কমেছে। তাদের ইজিএফআর টা বেড়েছে। তো যেটা আপনার এই দাবিটার পুরো বিরোধী। কোলন ক্যান্সার এবং প্রোটিন এটা নিয়ে যে অ্যা এ এ যে প্রোটিন বেশি খেলে কোলন ক্যান্সার হবে সেটা যে একটা হাস্যকর কথা, এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। তা আপনি হয়তো সেটা পড়েননি। আর ইউরিক অ্যাসিড এটা আরেকটা। চিনি যে আপনি খাচ্ছেন, এই যে চিনি দিয়ে কফি খেলেন, সেটা খেলেই যে আপনার দেহে ইউরিক অ্যাসিড সবথেকে বেশি উৎপাদন হবে এবং সেটা আপনার দেহে সবথেকে ক্ষতি করবে, এই কথাটা আপনার মাথায় নাই বোধহয়। আপনি শুধু মাংসের দিকে তাকিয়ে আছেন। মজার ব্যাপার হচ্ছে যারা শুধু মাংস খেয়ে জীবন ধারণ করছে, আমেরিকাতে, ইউকেতে এরকম লোক এখন আছে এবং ঐতিহাসিকভাবেও এরকম জাতি ছিল যারা মাংস ছাড়া কিছু খেত না। তাদের কারোই কিন্তু ইউরিক অ্যাসিড বেশি বেড়ে থাকতে দেখা যায় না। ইউরিক অ্যাসিড বেড়ে থাকার কারণে তাদের যে ক্ষতি হবে সেরকম দেখা যায় না। এখানেও আপনার জ্ঞান আসলে খানিকটা পিছিয়ে রয়েছে। ও বাবা! আরো বাকি। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রত্যেক রোগীর জন্য গাইড বুক ছাপিয়েছে, যেখানে ডায়াবেটিস সম্পর্কে একটা সহজ ভাষায় তথ্য, ব্যায়াম, খাবারের নিয়ম, সময়, ওজন অনুযায়ী খাবারের সব চার্ট দেয়া আছে এবং এই চার্ট যারা অনুসরণ করবে তারা সর্বনাশের মধ্যে পড়বে। তাদের ১২টা বাজবে। সুস্থ থাকার জন্য নিজেদের ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে। জানতে হবে ঠিক, কিন্তু সঠিকভাবে জানতে হবে। আপনার কথায় যেভাবে আপনি বুঝিয়েছেন, সেটা যদি জানে লোকে তাহলে নিজেরা নিজেদের সর্বনাশ ডেকে আনবেন। শুধু ওষুধ খেলেই হবে না, গ্লুকোজের পরিমাণ সকাল, দুপুর, রাতে ৩ বেলাতেই ভালো আছে কিনা, প্রেশার নিয়ন্ত্রণে আছে কিনা, রক্তে কোলেস্টেরল লেভেল নিচে আছে কিনা, কোলেস্টেরল নিয়ে এখনো চিন্তা করেন? ওজন কেমন রাখতে হবে, ৩ মাসের গড় ৭% এর নিচে আছে কিনা, ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে কিনা, কিডনি, চোখ এসবের কি অবস্থা, সবকিছু সম্পর্কে আপনার চিকিৎসক থেকে জেনে নেবেন। আর এগুলো করতে গেলে চিকিৎসক বিভিন্ন রোগের জন্য বিভিন্ন চিকিৎসক, সবাই কত পয়সা পাবে? সেজন্য আমি বলি এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আসলে ডাক্তারদের ইনকামের রাস্তা তৈরি করে দেয়। রোগীদেরকে এই যে ভ্রান্ত তথ্য দিয়ে, অপতথ্য দিয়ে রোগীদের অবস্থা আরো খারাপ করে এবং একই রোগীকে চোখের ডাক্তার, কিডনির ডাক্তার, হার্টের ডাক্তার, ব্রেইনের ডাক্তার, হাড্ডির ডাক্তার, ত্বকের ডাক্তার, দাঁতের ডাক্তার, নাকের ডাক্তার এদের পিছে দৌড়তে হয়। প্রত্যেকেই তো পয়সা নেন এবং ঔষধ কিনতে হয়, ওষুধ কিনে খেতে হয়। ১৬-১৭ করে ওষুধ একেকজনে খান দৈনিক। অথচ শর্করা না খেলে রক্তে চিনি বাড়ত না। কোনো কমপ্লিকেশনই থাকতো না। আচ্ছা, আর নিজে বুঝলেই ভালো থাকবেন। পরিবারকে ভালো রাখতে পারবেন। এই কথাটা ঠিক এবং সেজন্যে যারা আমার ভিডিওটি আজকে দেখছেন, আশা করি তারা নিজেরা বোঝার চেষ্টা করবেন এবং অ্যা বুঝে নিজেরা সঠিক সিদ্ধান্তটি নেবেন। আচ্ছা, এখন ইনসুলিন দিয়ে চিকিৎসা করাটাকে উনি বলেছেন যে আমাদের করতে হবে। উনি শুধু না, বাংলাদেশের বারডেমের যে আরেকজন জ্ঞানী আছেন, অ্যা অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান, তিনিও আরেকজন। তার একটা ভিডিওতে এখানে কোথাও খোলা ছিল কিন্তু এখন খুঁজে বার করতে হবে। সেখানে তিনি বলেছেন যে, "যাই হোক মানে ইনসুলিন যেকোনো উপায়ে" এই যে এই ভিডিওটাই। দাঁড়ান আমি আমরা একটু আসলে দেখি। মাংস খেতে পছন্দ ও করি। হ্যাঁ, এটা না। আমরা চিকেন ধুরো এটা খেতে না। কোথায় গেল? আমি খুলে রেখেছিলাম পরে আবার বন্ধ করেছি কিনা? ডা 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 এইটা। আছে, তার বয়স কেমন আছে, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার টেন্ডেন্সি আছে কিনা, তার কমপ্লিকেশন হার্ট ডিজিজ আছে কিনা, এই সব চিন্তা করে হাইপোগ্লাইসেমিক টেন্ডেন্সি আছে কিনা আমরা একজনকে এক এক রকম ট্যাবলেট দিচ্ছি। কারো বলা সিঙ্গেল ট্যাবলেট দিয়ে, কারো বলা ডাবল ট্যাবলেট দিয়ে, কারো ৩টা ট্যাবলেট একসাথে মিলিয়ে দিতে পারি। আর যার সুগার অনেক হাই, মোর দেন 10 বা লেস দেন 10 বা সিমটমস আছে, তার অতিরিক্ত পিপাসা, প্রস্রাব, ওজন কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইনসুলিনটা ব্যবহার করে থাকি। তো এটা ক্ষেত্র বিশেষে পেশেন্ট প্রোফাইল আমাকে ডিসাইড করতে হবে কাকে কোনটা দিব। এখন তাহলে উনিও কিন্তু সেই একই চক্করের মধ্যে আছেন। টাইপ 2 ডায়াবেটিক রোগীর দেহে যে ইনসুলিন বেশি, অতিরিক্ত ইনসুলিন রয়েছে এবং সেটা কাজ করছে না,
তো কেন কাজ করছে না সেটার দিকে তাকানোর পরিবর্তে তিনি আরো ইনসুলিন দিয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করছেন। এবং এইবারই তিনি সে কথাটা বলবেন যে, যেকোনো মূল্যেই আমাদের রক্তের চিনিটাকে স্বাভাবিক রাখতে হবে। সেজন্য ইনসুলিন যতটা দরকার দিতে হবে। এটার থেকে অপচিকিৎসা আর হতে পারে না। কেন সেটা একটু পরে দেখাবো। চলুন কথাটা আগে শুনে নিই। ধরে নেন আপনি যে লাস্ট প্রশ্নটা করেছেন আপনি ইনসুলিন মোটিভেট। আসে তখন কিভাবে মোটিভেট করবো আমরা? রোগীটা ওষুধ খাচ্ছে অনেকদিন যাবতে সরকার নিয়ন্ত্রণ রাখে নাই। তার একটা কমপ্লিকেশন হয়ে যাচ্ছে, কিডনির সমস্যা দেখা দিচ্ছে, হার্টের সমস্যা দেখা দিচ্ছে, স্ট্রোক বা চোখের সমস্যা হয়েছে। তখন চিন্তা করি এই রোগীটার খাবার বিরুদ্ধে কাজ হচ্ছে না, তাকে ইনসুলিন দিতে হবে। কিন্তু কিভাবে ইনসুলিন দেব? অথবা যার সুগার হাই, বা বিভিন্ন কমপ্লিকেশন আছে ওষুধ কাজ করছেন, তখন চিন্তা করি তার আসলে ইনসুলিন তৈরি হচ্ছে না। তবে এই যে উনারা চিন্তা করেন তার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না। আর যদি ইনসুলিন পরীক্ষাটা করা হতো, সি-পেপটাইড পরীক্ষাটা করা হতো তাহলে তিনি বুঝতে পারতেন যে না তৈরি হচ্ছে কিন্তু কাজ করছে না। তো ডাক্তার এই ফিরোজ আমিন এবং ডাক্তার ইন্দ্রজিৎ এই যে কি যেন ফারুক পাঠান একই নৌকার আম কি বলে যাত্রী এবং একই রকমের বোকা। রোগীকে বলি যে আপনার খাবার বড়ি দিয়ে আপনার শরীরে ইনসুলিন তৈরি করা সম্ভব না। আপনার ডায়াবেটিস হয়েছে কেন? আপনার ইনসুলিন অভাবের কারণে হয়েছে। মিথ্যা কথা। টাইপ 2 ডায়াবেটিসে অতিরিক্ত ইনসুলিনের কারণে হইছে। কেন আপনি পানি খান কেন? আপনার শরীরে পানি থাকে না বলে, পানি তৈরি করতে পারেন না বলে আপনি বাড়িতে পানি খান। পানি তো শরীরের উপাদান। এবং অক্সিজেন নেন কেন? শরীরে অক্সিজেন তৈরি করতে পারে না কিন্তু হচ্ছে অক্সিজেন এসেনশিয়াল। সো অক্সিজেন ইনসুলিন কিন্তু আমার শরীর তৈরি করতে পারে। যেমন এসেনশিয়াল, পানি যেমন এসেনশিয়াল, বডি পানি তৈরি করতে পারে না, অক্সিজেন তৈরি করতে পারে। তা আপনাকে বাইরে থেকে পূরণ করতে হচ্ছে। ঠিক তেমনি ইনসুলিন আপনার শরীরের একটা উপাদান। এটা কোনো আলাদা ড্রাগ না, কোনো কেমিক্যাল সাবস্টেন্স না। খাবার বড়ির মতো কেমিক্যাল সাবস্টেন্স। খাবার বড়ির সাইড ইফেক্ট থাকে। যেহেতু ইনসুলিনের দামটা যদি পানির দামের মতন হইতো তাহলে একটু সুবিধা হইতো। এটা শরীরের উপাদান, তার কোনো সাইড ইফেক্ট নেই। আপনার শরীরে ইনসুলিন তার কোনো সাইড ইফেক্ট নাই। ইনসুলিন অতিরিক্ত থাকার কারণে মানুষের দেহে যে ক্ষতিগুলো হয় এবং এগুলো নিয়ে যে গবেষণা হয়েছে, সেই গবেষণা বিষয়ে এই ভদ্রলোকের কোনো জ্ঞান নাই। ওই বয়স হইলে লেখাপড়া ওনারা ছেড়ে দেন। অভাব ইনসুলিন দিয়ে পূরণ করতে হবে এবং পূরণ রাখতে পারবেন। যত সুগার হাই থাকুক আপনার পূরণ হবে এবং এটা মেনটেন করতে পারেন। উদ্দেশ্য কি? সরকার নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্য হলো নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্য, করার উদ্দেশ্য না। উদ্দেশ্য নিয়ন্ত্রণ রাখা। নিয়ন্ত্রণ রাখতে গেলে ইনসুলিনের উপর আর কোনো এজেন্ট নাই যেটা সুগারকে সুনিয়ন্ত্রণ রাখতে পারে সর্বক্ষণ সারা জীবন। সো আমরা সুগার না খেলে কি হবে? এই কথাটা কি মাথায় আসে না যে সুগার না খেলে রক্তের মধ্যে সুগার বাড়বে না? এই কথাটা উনার মাথায় আসে না। আচ্ছা, তো উনার কথা তো শুনলেন ইনসুলিন দিতেই হবে। ইনসুলিনটাই চিকিৎসা। এবারে চলুন আমরা প্রফেসর ডাক্তার বেন ডাক্তার না ডক্টর বেন বিকম্যানের মুখে এই বিষয়ে একটু শুনি। তো ইনসুলিন দিয়ে চিকিৎসা সম্পর্কে তিনি কি বলছেন? এই বিষয়টি আমরা উনার মুখ থেকে একবার Now, শুনে there নিই। are some people who have had type 2 diabetes who coincidentally develop type 1, which is an autoimmune disease and has nothing to do with type 2. I don't উনি বললেন যে কিছু মানুষ আছে যাদের টাইপ 2 ডায়াবেটিস দিয়ে যাত্রা শুরু হয় এবং তারপরে পরবর্তীতে তাদের কি প্যানক্রিয়াস আসলে নষ্ট হয়ে গিয়ে তারা টাইপ 1 ডায়াবেটিকে রূপান্তর হন। ঠিক আছে? তো এবং সেজন্যেই আমাদের দেশের ডায়াবেটিক রোগী যারা তাদের ইনসুলিন পরীক্ষা করাটাই জরুরি। রক্তে ইনসুলিন তৈরি হয়েছে অর্থ হচ্ছে যে আপনার প্যানক্রিয়াস কাজ করছে। আর রক্তে ইনসুলিন নেই বা সি-পেপটাইড নেই অর্থ হচ্ছে আপনার প্যানক্রিয়াস কাজ করছে না। যদি সি-পেপটাইড না থাকে তাহলে আপনি টাইপ 2 ডায়াবেটিস দিয়ে যাত্রা শুরু করে থাকলেও আপনি এখন টাইপ 1 ডায়াবেটিক। তো সেক্ষেত্রে আপনাকে ইনসুলিন নিতেই হবে। আর যদি ইনসুলিন রক্তে থাকে কোনো ঔষধ ছাড়া বা ইনসুলিন ইনজেকশন না নেওয়ার পরে যদি ইনসুলিন থাকে অথবা সি-পেপটাইড পরীক্ষা করাটাই এই ক্ষেত্রে বেশি নির্ভরযোগ্য। সি-পেপটাইড যদি আপনি দেখেন আছে তার মানে হচ্ছে আপনার দেহ ইনসুলিন উৎপাদন করতে পারে। প্যানক্রিয়াস কাজ করছে। কাজ করছে না এমন নয়। তাহলে আপনি টাইপ 2 ডায়াবেটিক যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে। even think they should be given the same name. উনি বলছেন টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসটাকে আসলে একই নাম দেওয়াটাই বোকামি হয়েছে। কারণ দুটোকে আমরা ডায়াবেটিস বলছি এবং তাদের সাধারণ মানুষ মনে করে যে একই অসুখ। কিন্তু অসুখ আসলে সম্পূর্ণই ভিন্ন ২ টা অসুখ। একটা হচ্ছে ইনসুলিনের অভাবজনিত অসুখ, টাইপ 1 ডায়াবেটিস। আরেকটা হচ্ছে ইনসুলিন মাত্রাতিরিক্ত থাকার অসুখ, টাইপ 2 ডায়াবেটিস। In the same family of diseases because they're both diseases of opposites. Whereas type 1 diabetes is a disease of too little insulin, type 2 is primarily a disease of too much, or at least that's what's driving the disease. Regardless, even if insulin has come down a little bit in the person with type 2 diabetes, accelerating the spike in glucose, it's still significantly higher than it used to be. এই কথাটাই আমি আপনাদেরকে খানিকটা আগে বুঝিয়েছিলাম যেখানে বলেছিলাম যে টাইপ 2 ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে
ডাক্তার ফিরোজ আমিন যেমন লিখেছেন যে ইনসুলিন কমে যায়। তো ইনসুলিন কমে ঠিক। মানে যার রক্তে ইনসুলিন থাকার কথা ছিল ১০, সেটা বাড়তে গিয়ে ৭০ উঠে গিয়েছে। এখন সেই অবস্থা চলার পরে কিছুদিন চলার পরে দেখা যায় যে সেটা ৬৫ তে নেমে এসছে। সেটা ৭০ এর উপরে উঠলে রক্তে চিনির মাত্রা স্বাভাবিক থাকতো, ঠিক। কিন্তু প্যানক্রিয়াস আর পারছে না। সেজন্য কমে ৬৫ তে এসেছে। কিন্তু ৬৫ তো ১০ এর থেকে এখনো অনেক বেশি। ব্যাপারটা বুঝতে পারছেন? এই বিষয়টা কি তিনি বুঝিয়ে বললেন এখানে। Before they ever started on that wayward metabolic path. But regardless, because we have a glucose centric view of the disease, essentially the clinician is saying, well, to heck with your insulin. Who cares if we push it up even higher? They might not even know where it is. All they know is if they push the insulin up even higher, the glucose will in fact come down. And because that's the target, the glucose, they believe they're achieving the optimal outcome. একটু আগে ডাক্তার ফারুক পাঠানের কথায় ঠিক এই কথাটাই আমরা দেখলাম যে, ওনাদের দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে গ্লুকোজটাকে ম্যানেজ করতে হবে। গ্লুকোজটাই সব। তো গ্লুকোজটাকে ম্যানেজ করার জন্যে যদিও সহজ উপায় ছিল খাবার থেকে গ্লুকোজ বাদ দিয়ে দেওয়া, সেটার দিকে যাচ্ছেন না। না গিয়ে এলেন ঔষধ দিয়ে কিভাবে গ্লুকোজ আমরা ম্যানেজ করব এবং ইনসুলিন আরো দিয়ে রোগীর গ্লুকোজ আমরা নিয়ন্ত্রণ করব। তো গ্লুকোজ ইনসুলিন দিলে যেহেতু গ্লুকোজটা কমে আসে, তখন তারা বলেন, "দেখেছ তোমার নিশ্চয়ই তাহলে গ্লুকোজ মানে রক্তে ইনসুলিন ছিল না। থাকলে তো কাজ হতো।" অথচ পরীক্ষা করে দেখেননি যে রক্তে আসলে ইনসুলিন কতটা রয়েছে। সেজন্যেই অ্যা মানে উনাদের দৃষ্টিভঙ্গি যেহেতু এই গ্লুকোজকে কেন্দ্র করে, সেই কারণে উনারা ইনসুলিনের গুরুত্বটাকে বোঝেন না। আর ইনসুলিন যে ক্ষতি করছে সেটাকে বোঝেন না এবং আরো ইনসুলিন দিয়ে রোগীকে চিকিৎসা করার চেষ্টা করেন। যেটা অপচিকিৎসা একটু পরেই শুনবেন কেন। However, it's much more complicated and sinister than that. The more aggressively we're giving the type 2 diabetic insulin to control their glucose, the faster we kill them. এই কথাটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম। চিনির মাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্যে যত দ্রুত, যত বেশি ইনসুলিন আমরা ব্যবহার করব রোগীদের উপরে, টাইপ 2 ডায়াবেটিক রোগীদের উপরে, তত দ্রুত আমরা তাদেরকে আসলে মৃত্যুর দিকে ঠেলে দেব। যেটা আমাদের বাংলাদেশ ডায়াবেটিকস সমিতি করছে। এবং সেজন্যেই তাদের জন্যে উপযুক্ত লোগো হচ্ছে এটা। তারা মেরে ফেলছে। হ্যাঁ, আমার ওয়াইফ আমাকে মেসেজ করেছিল। তার একটা ছোট্ট উইন্ডো আপনারা দেখতে পেলেন। আমার মেয়েটা যে সম্প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মেয়ে দিয়েছেন। আ তার একটা ছবি পাঠিয়েছেন। আমি ছবিটা একটু পরে দেখব। যাই হোক চট করে সেটা উঠে এসেছিল। তো এই যে এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে আমি যে বলি যে এরা এই রোগী মেরে ফেলছে, তার কারণ হচ্ছে এই কথাটা। যে ইনসুলিন চিকিৎসা মানে হচ্ছে রোগীকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। কেন? They are 3 times more likely to die from heart disease যদি কাউকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয় তাহলে তার হৃদরোগজনিত কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি ৩ গুণ বেড়ে যায়। and twice as likely to die from cancer ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায় and twice as likely to develop Alzheimer's disease. And throughout all of it, they need more and more and more insulin. এবং অ্যালঝাইমার্স রোগ হবার সম্ভাবনাও ২ গুণ বেড়ে যায় এবং এই পুরো সময়টাতেই তাদের আরো বেশি থেকে ইনসুলিন প্রয়োজন হয়। ইনসুলিন তো বিনা পয়সায় না। ইনসুলিন কিনতে হয়। এটা পানির দামেও কেনা যায় না। তাই না? তো তাহলে এই অপচিকিৎসা দিয়ে রোগীকে ১ম এ মারার দিকে নিচ্ছি, মানে তাকে তো কবরের দিকে ঠেলছি। সঙ্গে সঙ্গে তার পকেট থেকে চুষে যত টাকা বের করা সম্ভব বের করে নিচ্ছি। এটা নৈতিক হয় কি করে? এটা নৈতিক হয় কি করে? বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এটাকে কিভাবে যে তারপরেও এই বিষয়ে কোনো পরিবর্তন আনতে রাজি না হয় না, আমার মাথায় ঢোকে না। আমি প্রমাণগুলো এই ডাক্তার বেন বিকম্যানের কথা আমি ইসেকে এই প্রফেসর এ কে আজাদ খানের সামনে এটা দিয়েছিলাম। আমি উনাকে যে চিঠি লিখেছিলাম, চিঠিটা কোথায় গেল? আমি আপনাদেরকে একটু দেখাই। অ্যা উনাকে যে চিঠিটা দিয়েছিলাম, এই হচ্ছে সেই চিঠি এবং এই চিঠির মধ্যে আমি লিংক দিয়ে দিয়েছিলাম যেখানে এই যে লিংক এখানে শেয়ার করে দিয়েছিলাম যেখানে প্রফেসর বেন বিকম্যান পরিষ্কার বলেছেন যে ইনসুলিন ব্যবহার করাটা আসলে রোগীকে মেরে ফেলার নামান্তর টাইপ 2 ডায়াবেটিকস এর ক্ষেত্রে। কিন্তু উনি আমাকে বলেছেন, "আমি আপনার লেখাটা পড়েছি।" উনি আমার এই চিঠিটা পড়েছেন। প্রফেসর এ কে আজাদ খান আমার লেখাটা পড়েছেন। পড়ার পরেও উনার উনি মানেননি। কেন মানেননি? আল্লাহই জানে। বিজ্ঞানীরা গবেষণা করে তথ্য দিচ্ছে, উনি মানেন না। কেন? কি জানি উনি ফেরেশতা-টেরেস্তার পর্যায়ের কেউ হয়ে গিয়েছেন হয়তো যে গায়েবের জ্ঞান উনার আছে, আল্লাহই জানে। আল্লাহই জানে। তো
because they're becoming ever more resistant to it. So in the book, I use this analogy, and it's quite heavy handed, but it's illustrative. And that is giving insulin to a type 2 diabetic is analogous to giving an alcoholic another glass of wine, hoping it will solve the problem. You're giving them টাইপ 2 ডায়াবেটিক রোগীকে আরো ইনসুলিন দেওয়া হচ্ছে একজন মাতালকে আরো একটু মদ খেতে দেওয়ার মতন। যেটাতে তাকে মদ খেতে দিলে সে মদ খেয়ে খানিকক্ষণ মাতাল হয়ে পড়ে থাকে। কিন্তু সেটা তো আসলে তার সমস্যার সমাধান হচ্ছে না। more of the very thing that caused the problem. Because the truth is, too much insulin is one of the primary causes of insulin resistance. ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা প্রাথমিক সরাসরি কারণ হচ্ছে দেহে অতিরিক্ত ইনসুলিন থাকা। তার মানে আমি যত ইনসুলিন বাড়াবো, ইনসুলিন রেজিস্ট্যান্সটা তত খারাপ হবে। যাই হোক, অ্যাডভার্ট চলে এলো। তো অ্যাডভার্টটা দেখার আমার না, কোথায় গেল? হ্যাঁ, তো অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফিরোজ আমিন, আশা করি আপনি আমার এই ভিডিওটি দেখবেন এবং অনুধাবন করবেন যে আপনি কত জায়গায় বোকামি করছেন এবং চেষ্টা করবেন আপনাদের এই বারডেমের যে চিকিৎসা পদ্ধতি, তার মধ্যে সঠিক জিনিসটার দিকে তাকাতে। ইনসুলিনটাকে কিভাবে নামিয়ে আনতে হবে, নামিয়ে আনা যায় সেই দিকটাতে ফোকাস করবেন এবং আম চিকিৎসাটা সেই উদ্দেশ্যে করবেন। আর সেই চিকিৎসার সবথেকে সহজ, সবথেকে সস্তা পথ হলো খাবার থেকে শর্করা বাদ দিয়ে প্রোটিন এবং ফ্যাট মাত্রা মতন খাওয়া। তাহলে ব্যায়ামও করতে হয় না। এই ছুটোছুটি কিচ্ছু দরকার পড়ে না। এত নিয়ম মেনে চলতে হয় না। আপনার রক্তের চিনির মাত্রাও একদম পারফেক্ট জায়গায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বোঝার তৌফিক দিন। আর আমরা যারা এরকম অধ্যাপকদের কাছে চিকিৎসার জন্য যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।